হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাইকে। দ্রুত যুক্ত হয়ে যাও। হ্যালো, চলে আসো সবাই ক্লাসে। আজকে 21শে ফেব্রুয়ারি। কেমন গেল তোমাদের দিন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। যারা আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। রাইট ফ্রম ভার্বস। হ্যাঁ, এবার পারবে তুমি ইনশাআল্লাহ। ওকে, মাহি খান, কিয়াচিংউ নু, আফসানা মিম, সবুজ চন্দ্রপল, রিমন, কেমন আছো সবাই? টপিক কি আজকে? আজকে টপিক কি বলো? রাইট ফ্রম ভার্বস। দুইটা ক্লাস হবে পরপর রাইট ফ্রম ভার্বস এর। ওকে, আজকে ক্লাস রাইট ফ্রম ভার্বস, দুইটা ক্লাস হবে রাইট। ওকে, মানিক মিয়া জয়েন করেছে, ইমন আহমেদ জয়েন করেছে। ওকে, অনেকে চলে এসেছে। ভেরি গুড। আমরা শুরু করবো এখনই। খাতাপত্র বের করে ফেলো। সবাই খাতা বের করে ফেলো, সবাই খাতা বের করে ফেলো। আজকে একটা লেজেন্ডারি ক্লাস হবে রাইট ফ্রম ভার্বস এর। রাইট ফ্রম ভার্বস এর যার যত প্রবলেম আছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আজকে এক ক্লাসে। সবাই খাতাপত্র বের করে ফেলো ইনস্ট্যান্ট। মায়াবতী আছে, শাহানাজ আক্তার আছে, সুমাইয়া বৃষ্টি, শিহাব বিন ইসলাম আছে, সুমাইয়া শিমু আছে, মিথি দাস আছে, সুরাই আক্তার, জান্নাত আছে, সাদিয়া পারভিন, আসফিয়া জান্নাত। হ্যালো এভরিওয়ান। ওকে, সো আজকে বলো গিফট কি আছে জানো তোমরা? আজকে গিফট কি আছে জানো? আজমুল চৌধুরী কেমন আছেন ভাইয়া? সাইমা বাসরি, নরিন ভুইয়া, ফাহমিদা তাজনীন, হ্যালো, কেমন আছে সবাই? সো আজকে তোমরা, আজকেও যেহেতু তোমরা বই পছন্দ করো বেশি, সেটা আজকে ক্লাসেও তিনজন তিনটা বই গিফট পাবা। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করে দাও বই পেতে চাইলে এখনই দ্রুত সবাই সর্বোচ্চ শেয়ার মেনশন করে দাও, তিনজন পাবা তিনটা বই গিফট। ওকে, আজকে সারাদিন পড়াশোনা করতে করতে যাচ্ছে এখন মিলনের ভয়ে বর্ণালী দাস কান্তা। পড়াশোনাটা একটু করা লাগবে আপু। ওকে, একজনের আইডির নাম সব শেষ। সব শেষ কেমন আছো তুমি ভাইয়া? মালিহা, কি অবস্থা? ওকে, সবাই একটু আমরা খেয়াল করি। সবুজ চন্দ্র পাল আছে, শুরু করেন। ওকে, খাতাপত্র বের করো সবাই। একটাই কন্ডিশন, খাতা বের করে ফেলো সবাই। ক্লাস নোট করতে হবে, ক্লাস নোট করতে হবে, খাতা বের করো সবাই। ওকে, ক্লাস রাইট ফর্ম অফ ভার্বস এ তুমি 5 এ 5 পাও। আজকে আর কালকে দুইটা ক্লাস করলে তোমাকে একটাই রিকোয়েস্ট, ক্লাস নোট করতেই হবে, নোট করতেই হবে। দ্রুত সবাই খাতাপত্র বের করে ফেলো। মারিয়া, মারিয়া আসসালামু আলাইকুম ভাইয়া। আমাকে আপনি বই দেন নাই ভাইয়া। মারিয়া, মারিয়া আজকে তুমি হয়তো পেয়ে যাবো আপু, মন খারাপ করে না আপু। তানহা তাসনিয়া, আমার কপালে বই নাই। তানহা তাসনিয়া তুমি। ওকে, দেখি কে পায় আজকে তিনজন, দেখা যাক। আমি আজ প্রথম ক্লাস করছি। সাথী কুন্ডু, কেমন আছো সাথী কুন্ডু? আমার ফুফাতো বোনের নাম সাথী, বাই দ্য ওয়ে। ওকে, সো সবাই একটু বের করে ফেলো খাতা। আমরা এখনই শুরু করবো। আরেকটা জিনিস শুরু করার আগে তোমাদেরকে একটু বলি, যাদের পড়ালেখা মনে থাকে না, যারা পড়ো কিন্তু মনে থাকে না, তাদেরকে আমি ছোট্ট একটা কথা বলি কিভাবে মনোযোগ বাড়াবা। এক, যখন পড়তে বসবা প্রথম একটা রুল আছে, ফার্স্ট 10 মিনিট রুলস। প্রথম 10 মিনিট যদি যে কাজে মনোযোগ দিতে পারবা, ওই কাজে তুমি দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে করতে পারবা। এখানে যখন পড়তে বসবা সর্বোচ্চ চেষ্টা করবো প্রথম 10 মিনিট পুরো মনোযোগ বইয়ের দিকে রাখার। যারা প্রথম 10 মিনিট কোনো কাজ করতে যে ওইটাতে মনোযোগ দিতে পারে, সে ওইটা দীর্ঘক্ষণ মনোযোগ দিতে পারে। দুই, কোনো রিগ্রেট রাখবা না যে এতদিন পড়ি নাই। নো রিগ্রেট মাইন্ডসেট। কখনো এটা ভাববা না যে অতীতে পড়ি নাই, 2 বছর আমার চলে গেল, 1.5 বছর চলে গেল, এইচএসসি প্রিপারেশন নিতে পারলাম না, রিভিশন দিতে পারলাম না, সিলেবাস কমপ্লিট করতে পারলাম না, এগুলা কোনো চিন্তাই করবা না। জাস্ট নো রিগ্রেটস মাইন্ডসেট। মনের মধ্যে কোনো রিগ্রেট রাখা যাবে না। জো হুয়া সো হুয়া, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ঠিক আছে? সামনে নিয়ে ভাবতে হবে। 3, 45 মিনিটের বেশি পড়ার দরকার নাই। 45 মিনিট পড়বা, এরপরে 5-7 মিনিট রেস্ট নিলা, 10 মিনিট রেস্ট নিলা, ঘুরলা, একটু পানি খাইলা, বাসার মধ্যে একটা ঘুরলি দিলা, আবার এসে আবার 45 মিনিট। 45 মিনিট পরে আবার একটা 10 মিনিটের ব্রেক, আবার 45 মিনিট, আবার 5 মিনিট ব্রেক। 45 মিনিট করে পড়বা, এরপর 5 মিনিট ব্রেক নিয়ে আবার এসে পড়বা। আর প্রতিদিন 2 ঘন্টা ইংলিশ পড়বা। যাদের ইংলিশে দুর্বলতা আছে প্রত্যেকদিন 2 ঘন্টা ইংলিশ পড়বা। আর আমার ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হচ্ছে 1 মাস থেকে। 28 ফেব্রুয়ারি মাস যাবে, ফেব্রুয়ারি মাস 1 তারিখ থেকে শুরু হচ্ছে। তো ইংলিশ তো আমি পড়াই দিব না, আর এর পাশাপাশি যদি তুমি ডেলি 2 ঘন্টা আরো পড়তে পারো আরো ভালো। এরপরে কথা হচ্ছে নোট তৈরি করতে হবে। যা পড়বা তাই নোট করবা ভাইয়া। নোট করার উপরে পড়াশোনার কোয়ালিটি বাড়ানোর এর চেয়ে ভালো, এর উপরে আর কোনো সিস্টেম নাই।
যারা নোট করে পড়বা তারা 100% লিখে রাখো, তারা ভালো রেজাল্ট করবাই করবা, আমি গ্যারান্টি যাও। যারা নোট করে পড়বা, শুধু আমার পড়া না, নিজেও বাসায় যা পড়ো নোট করে পড়বা। আর হচ্ছে সপ্তাহ ভাগ করে করে কমপ্লিট করতে পারো, যে এই সপ্তাহে আমি প্যাসেজ উইক আমি এই সপ্তাহে শুধু প্যাসেজই পড়বো। গ্রামার উইক, এই সপ্তাহে আমি আমার গ্রামারের 12টা টপিক আছে আমি কমপ্লিট করব। রিটেন উইক, এই মাসে আমার রিটেনের যত যা আছে প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন লেটার, এগুলো কমপ্লিট করবে। এভাবে সপ্তাহ ভাগ করে ইংলিশ টিউশন দিতে পারো। সো এইভাবে আস্তে করে মনোযোগ বাড়ানো সম্ভব, আর নোট করলে মনোযোগ এমনি বাড়বে পড়াশোনায়। ওকে, এরপরে আসো আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো আমরা শুরু করে ফেলি। ওকে, এখন শুরু করার আগে ক্লাসটা যারা এখনো শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও নাই, দ্রুত একটা শেয়ার মেনশন হয়ে যাক বন্ধুদেরকে। আর লাভ ব্রেক দেন এই কে কে ক্লাসে, এই ক্লাসে লাইক বাটনে বা লাভ ব্রেক বাটনে ক্লিক করে নাই কে কে বলো তো। এখনই আমরা শুরু করবো, বাট শুরু করার আগে 3 জন পাবা 3টা বই গিফট যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা। আর নাম্বার 2 হচ্ছে যারা ক্লাসে লাভ ব্রেক দাও নাই, দ্রুত একটা লাভ ব্রেক দিয়ে ফেলো। And let's get started. Right from verbs এর একটা যুগান্তকারী ক্লাস। আজকে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর আমাদের ক্লাস 1। আগামীকাল আমরা আরেকটা ক্লাস নেব রাইট ফর্ম অফ ভার্বস এর, যেটা হবে হচ্ছে ক্লাস 2। ঠিক আছে, আজকেরটা ক্লাস 1 আর আগামীকাল রাইট ফর্ম অফ ভার্বস এর আরেকটা ক্লাস হবে, সেটা হবে ক্লাস 2। তো মোট কয়টা ক্লাস হবে রাইট ফর্ম অফ ভার্বস এর? 2টা, মনে থাকবে। আজকে 10টা একটা, আগামীকাল 10টা একটা। তোমার রাইট ফর্ম অফ ভার্বস এর A to Z ইনশাআল্লাহ শতভাগ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা এখন তাহলে শুরু করি। দেখো, রাইট ফর্ম অফ ভার্বস পড়তে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর কোশ্চেনটা আগে তোমাকে বুঝতে হবে, যে আমাকে যে কোশ্চেনটা দেয়া হয়েছে সেই কোশ্চেনটা কোন টেন্সে আছে। তোমরা যারা এখানে আসছো ক্লাস করতেছো, আমার ধারণা তোমরা সবাই 5-এ 5 পাওয়ার জন্যই আসছো, এত রাতে কষ্ট করে ক্লাস করতেছো সারাদিন রোজা রেখে। তো 5-এ 5 পাওয়াই তোমাদের টার্গেট, এই জন্যই আমার কাছে আসছো। তো রাইট ফর্ম অফ ভার্বস এ 5-এ 5 পাইতে গেলে একটা জিনিসই তোমাকে সবার আগে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনের ঘটনাটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। ফিউচার টেন্সে কখনোই থাকবে না, হয়তো প্রেজেন্টে নয়তো পাস্টে। তাহলে কি রাইট ফর্ম অফ ভার্বস এ 5/5 পেতে গেলে সবার আগে কোন জিনিসটা তোমাকে দেখতে হবে, যে প্যাসেজটা স্যার দিয়েছে ওই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। ক্লিয়ার আমার কথা? যদি ওই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে মিনিমাম 3 থেকে 4টা অ্যানসার হবে ভার্বের V1। যদি ওই প্যাসেজটা প্রেজেন্টে না থেকে পাস্টে থাকে তখন 3 থেকে 4টার উত্তর হবে ভার্বের V2। কি বুঝলা? তাহলে সবার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে ঘটনাটা প্রেজেন্টে আছে, প্রেজেন্ট টেন্সে নাকি ঘটনাটা পাস্ট টেন্সে। ক্লিয়ার? সবাই একটু এদিকে খেয়াল করো, আর বন্ধু বান্ধবকে যারা শেয়ার করো নাই, মেনশন করো নাই, দ্রুত একটু সবাই শেয়ার মেনশন করে ফেলো। এখন আসো, কোন বছর ঘটনা প্রেজেন্ট টেন্সে দেয়, কোন বছর পাস্টে দেয়? যে বছর স্যাররা প্রশ্ন সহজ করতে চায় সেই বছর ওই ঘটনাটা বা বিষয়টা থাকবে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে হইলে 3 থেকে 4টা হবে ভার্বের V1 বা S/S। আর যে বছর প্রশ্ন মিডিয়াম করে স্যাররা, যে অত বেশি কঠিনও না অত বেশি সহজও না, মিডিয়াম বা স্ট্যান্ডার্ড, সেই বছর স্যাররা দেয় পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে হলে 3টা বা 4টা, আমি 10টার মধ্যে 3টা বা 4টা শূন্যস্থানের উত্তর হবে V2। আর যে বছর স্যাররা প্রশ্ন কঠিন করতে চায় সেই বছর প্রেজেন্ট আর পাস্ট মিলায়া প্রশ্ন করে। কি? প্রেজেন্ট আর পাস্ট মিলায়া। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এ যদি আমি 5/5 পেতে চাই, সবার আগে আমাকে প্রশ্নের প্যাটার্নটা খেয়াল করতে হবে, যে ওই ঘটনাটা কি প্রেজেন্ট টেন্সে দিয়েছে স্যার নাকি ঘটনাটা পাস্ট টেন্সে দিয়েছে, ঘটনাটা প্রেজেন্টে দিয়েছে নাকি ঘটনাটা পাস্ট টেন্সে দিয়েছে। এইটা হচ্ছে 1 নাম্বার বিষয় যেটা তোমাকে সবার আগে মাথায় রাখতে হবে। ঘটনা প্রেজেন্টে হলে 3 থেকে 4টা। কেন আমি বলতেছি এই জিনিসটা? কারণ তোমার ম্যাক্সিমাম অ্যানসার হবে ভার্বের V1, আর যদি ঘটনা পাস্ট টেন্স হয় ম্যাক্সিমাম হবে ভার্বের V2। আর যে বছর প্রশ্ন কঠিন করে অর্ধেক 5টা দেয় প্রেজেন্ট টেন্সে, 5টা দেয় পাস্ট টেন্সে। এখন তোমাকে খুব সূক্ষ্মভাবে আগে বুঝতে হবে যে ঘটনাটা কোন টেন্সে আছে। ক্লিয়ার? এইটা আমি যে 1 নম্বর রুল বলছি, এটা কে কে ক্লিয়ার? আগে ঘটনাটা বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে। গুড। এখন আসো তাহলে আমরা শুরু করি। সবার আগে একটা যুগান্তকারী রুল। সবাই বলবো যে ভাইয়া এই রুল দিয়ে শুরু করতেছেন। হ্যাঁ, কারণ তোমরা ভাবো যে কঠিন জিনিসই পরীক্ষাতে আসে, সহজ জিনিস মনে হয় পরীক্ষাতে আসে না। এটা তোমাদের ভুল ধারণা। পরীক্ষাতে কোনোদিন কঠিন জিনিস আসে না, কোনোদিন সহজ জিনিস আসে না। পরীক্ষাতে যেটা আসার সেইটাই আসে। তুমি চিনতে পারলে, তোমার কাছে ধরতে পারলে সহজ লাগে, না পারলে কঠিন লাগে, কিন্তু কঠিন সহজ বলতে কিছু নাই। এখন আসো, এই যে রুলটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে সব সময় এস বা ইএস যুক্ত হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে ভার্ব যা আছে তাই থাকবে। তো ঘটনা যখন প্রেজেন্ট টেন্সে হয়, ঘটনা প্রেজেন্ট টেন্স হলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই সহজ জিনিসটাই অনেক স্টুডেন্ট বুঝে না। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শুধু থার্ড পারসন হলেই হবে না, সিঙ্গুলার হতে হবে। দেখো এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি সিঙ্গুলার মানে কি এক বচন, কোনো কিছুর একটা বোঝায়, ইট ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এইগুলোর পরে ভার্বের সাথে কি এস বা ইএস হবে, ভার্বের সাথে এস বা ইএস হবে। কিন্তু কথা হচ্ছে যে যখন দে থাকে, মনে করো দে, দে মানে কি, দে মানে তারা, এখন এইটা কি সিঙ্গুলার না, এটা প্লুরাল। তো দে যদি প্লুরাল হয়, দেটা কি প্লুরাল, প্লুরাল হলে ভার্বের সাথে এস বা ইএস হবে না। তো সিঙ্গুলার হলে এক বচন, কি সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে। কিন্তু যদি দে আসে, দে থাকলে ভার্বের সাথে এস বা ইএস হবে না। তোমরা লিখে রাখো 100% দে পরীক্ষাতে পাবাই। তো সাবজেক্ট যদি দে হয়, দে থার্ড পারসন ঠিক আছে, কিন্তু দে সিঙ্গুলার না, দে প্লুরাল। দের পরে এস বাই এস হয় না ভার্বের সাথে, যা আছে তাই থাকবে। দের পরে ভার্বের সাথে এস বাই এস হবে না, যা আছে ভার্বের ফর্ম তাই ই থাকবে, যা আছে ভার্বের ফর্ম তাই থাকবে। ক্লিয়ার? সো এই জিনিসটাই 100তে 90টা স্টুডেন্ট ভুল করে, ঠিক আছে। আর ওরা ঘটনা চিনতে পারে না যে প্রেজেন্ট আছে নাকি পাস্ট আছে, এই কারণে আমি এই রুলটা সবার আগে দিয়ে শুরু করি। এইখান থেকে প্রশ্ন আসে, কিন্তু তুমি ধরতে পারো না যে এই রুলের প্রশ্ন, এটা হচ্ছে সমস্যা। প্রশ্ন দেখো, আমি রুলস মনে করো অনেক জানি, কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি না, তাইলে ওই রুলস জানা পুরো মিনিংলেস। আর আমি রুলস অত জানি না, আমি রুলস জানি 6 নাকি 7টা, কিন্তু আমি প্রত্যেকটা রুলস খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও নাই, দ্রুত সবাই শেয়ার মেনশন করে ফেলো। 3 জন পাবা আজকে আমার 3টা বই গিফট। সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবা 3 জন পাবা 3টা বই গিফট। দ্রুত সবাই শেয়ার করে ফেলো। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই সিঙ্গুলার না অন্য কিছু হলে এস বাই হবে না। রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন এভরিডে ইন আওয়ার কান্ট্রি। তো রোড অ্যাক্সিডেন্ট আমাদের দেশে প্রতিদিন ঘটে। অ্যাক্সিডেন্টস নাকি ডেন্ট, ডেন্ট সিঙ্গুলার, সিঙ্গুলার হলে যা আছে তাই, নাকি ভার্বের সাথে একটা এস বা ইএস, এস বা ইএস হ্যাপেন্স এভরিডে ইন আওয়ার কান্ট্রি। তো রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স এভরিডে, রোড অ্যাক্সিডেন্ট সিঙ্গুলার, অ্যাক্সিডেন্টের সাথে যদি এস থাকতো তখন আর আমরা হ্যাপেন্স দিতাম না। তো প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হবে না, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বেস হবে। এরপর এ টিচার টিচ হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। একটা টিচার সবসময় তার স্টুডেন্টদেরকে শেখায় অন্তরের অন্তঃস্থল থেকে। তো এ টিচার থার্ড, কয়জন টিচার? একজন টিচার। টিচার্স না, টিচার একজনের কথা বলছে। তো এ টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস। এ টিচার টিচ না টিচেস, কোনটা হবে? তো টিচ না, টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। তোমরা এইটা করো তো সবাই, এইটা করো তো, এই সি নাম্বারটা, সি এই 3 নাম্বারটা করে দাও। দে আছে, দেওয়ার পরে এবার তোমরা কি দিবা আমাকে বলো। ক্লাসটা যারা লাইক দাও নাই, লাভ রিয়েক্ট করো নাই, দ্রুত একটা লাভ রিয়েক্ট দিয়ে ফেলো। আর 3টা বই গিফট আছে, রাইট ফ্রম ভার্বস এর পর 2টা ক্লাস হবে, একটা আজকে একটা কালকে। তো দ্রুত সবাই শেয়ার মেনশন করে ফেলো যারা বই গিফট পেতে চাও। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টপ 10। মাহফুজা লিখেছে আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার, থ্যাংক ইউ। দে ড্যাশ ভেরি হার্ড, এখানে কি হবে বলো? এখানে দে আছে, এইবার কিন্তু ভার্বের সাথে এস বেস হবে না, কারণ দে থার্ড পারসন সিঙ্গুলার না, থার্ড পারসন কিন্তু সে প্লুরাল, সিঙ্গুলার না প্লুরাল। এখানে ওয়ার্ক, ওয়ার্কই থেকে যাবে। এতটুকু সতর্ক থাকলে তুমি রাইট ফ্রম ভার্বসে 5/5 পাবা। এরপরে দা স্টুডেন্টস, এবার একটা বলো, স্টুডেন্ট আছে না ডেন্টস? স্টুডেন্ট আছে না ডেন্টস, ডেন্টস প্লুরাল। তো এ লট অফ টাইম অন সোশ্যাল মিডিয়া নাওএডেজ। তো দা স্টুডেন্টস প্লুরাল এস বাই এস কে হবে না, যা আছে তাই। তাহলে যা আছে তাই বসে গেছে। ওয়ার্ক, ওয়ার্কই থেকে গেছে, স্পেন্ড, স্পেন্ডই থেকে গেছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে দে ওয়ার্ক ভেরি হার্ড, দা স্টুডেন্টস স্পেন্ড এ লট অফ টাইম অন সোশ্যাল মিডিয়া নাওএডেজ। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে, কিন্তু যদি দে থাকে তখন এস বেস হবে না, যদি প্লুরাল থাকে তখন এস বেস হবে না। আর আলটিমেট রুল হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসে সব সময় মনে রাখতে হবে যে ঘটনা কোন টেন্সের। আমাকে যে ঘটনাটা দেয়া হয়েছে 10টা গ্যাপ দিয়ে, 10টা শূন্যস্থান দিয়ে, সেই ঘটনাটা প্রেজেন্ট টেন্সের কোনো কিছু না পাস্ট টেন্সের। এইটা যে ধরতে পারবো রাইট ফর্ম অফ ভার্বসে সে পাশে পাস পাবা। এখন আসো আমরা প্র্যাকটিসে যখন যাবো, আজকেও আছে প্র্যাকটিস, কালকেও আছে, 2 দিনের ক্লাসে প্র্যাকটিস আছে, 2 দিনের রুলস আছে। সো 2টা ক্লাস হবে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। এর পরের দিন আসতেছে মডিফায়ার্স, তারপরে আসতেছে কানেক্টরস। দেখো সেন্টেন্সে 2টা ভার্ব থাকলে পরবর্তী বা সেকেন্ড ভার্বটার সাথে সাধারণত
ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন আমরা তোমাকে যদি একটা সেন্টেন্সের স্ট্রাকচার জিজ্ঞেস করি, দেখো তোমরা, আমি যদি তোমাদেরকে বলি একটা সেন্টেন্সের স্ট্রাকচার বলো, তোমরা কি বলবা? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইটা হচ্ছে একটা স্বাভাবিক সেন্টেন্সের স্ট্রাকচার। কিন্তু ইংরেজি সাবজেক্টটা কি সবসময় স্বাভাবিক না, মাঝে মাঝে অস্বাভাবিক হয়। তো কখনো কখনো এই যে একটা সাবজেক্টের পরে তুমি একটা ভার্ব দিছো না, কখনো কখনো এখানে ভার্ব পাওয়া দুইটা। কয়টা? দুইটা। তো যখন তুমি দুইটা ভার্ব পাবা তখন তুমি কি করবা? সাধারণত একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকে, এটা আমিও জানি, কিন্তু যখন দুইটা ভার্ব পাবা তখন তুমি কি করবা? তখন এই সেকেন্ড ভার্বটার সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়। কার সাথে আইএনজি যুক্ত হয়? ফার্স্ট ভার্বের সাথে না, সেকেন্ড ভার্বটার সাথে, এই দ্বিতীয় ভার্বটার সাথে। ঠিক আছে, সেকেন্ড ভার্বের সাথে কি হয়? আইএনজি। ঠিক আছে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো একটা সেন্টেন্সে সাধারণত একটা ভার্ব থাকে, এটা আমরা সবাই জানি, এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কিন্তু সব সময় একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকবে না। রাইট ফ্রম ভার্বসে মাঝে মাঝে আমরা একসাথে ভার্ব পাবো কয়টা? দুইটা। দুইটা ভার্ব পাইলে সেকেন্ড ভার্বের সাথে আমরা কি দিব? সরাসরি আইএনজি। ওকে, সো আমরা একটু প্র্যাকটিসে চলে যাবো এখন। সবাই খেয়াল করো, এই রুলস থেকে একসাথে শোনো। আমি রাইট ফ্রম ভার্বসের খুব বেশি রুলস পড়াবো না, হাতে গোনা কয়েকটা রুলস পড়াবো। হাতে গোনা কয়েকটা রুলস পড়াবো। আমি কোনোদিন কাজের জিনিস ছাড়া অকাজের জিনিস মানে কোনোদিন আমি পড়াই না। তোমার যদি 6টা রুলস লাগে আমি 6টা রুলসই পড়াই। আমি তোমাকে এই যে রাইট ফ্রম ভার্বসে কোন স্যার রুল পড়ায় 42টা, কোন স্যার রুলস পড়ায় 24টা, কোন স্যার রুলস পড়ায় 32টা, কোন স্যার 36টা, রুল পড়ায় মাত্র 7টা কি 8টা। আর জাস্ট 7টা কি 8টা। আর এক লাইনের কিছু রুলস আছে ছোট ছোট, মানে চুটকি রুল যেগুলা। তো আমি একেবারে কম জিনিস পড়াই, বিশ্বাস করো। আমি দুনিয়ার রুলস পড়াইতে যাই স্টুডেন্টদেরকে, কারণ কি আসে পরীক্ষাতে আমি জানি। শুধু ওই জিনিসটাই তোমাদেরকে পড়াবো, ওই জিনিসটাই তোমরা যে অ্যাপ্লাই করে আসবা। দুনিয়া ভরে তোমার বিদ্যাসাগর আর দরকার নাই, বিদ্যাসাগর হইতে গেলে ইংলিশ কমপ্লিট করে পারবা না। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, মনে করো দুইটা ঝুড়িতে, একটা ঝুড়িতে আছে 25টা বন্দুক, আর একটা ঝুড়িতে আছে 7টা বন্দুক বা 6টা বন্দুক। এখন দুইটা ঝুড়ির মধ্যে একটা কমন বন্দুক আছে AK-47। তো একটা ঝুড়ির মধ্যে 25টা বন্দুক আছে, একটা ঝুড়ির মধ্যে 7টা বন্দুক আছে, এবং দুইটা ঝুড়ির মধ্যে একটা কমন বন্দুক আছে যেটা হচ্ছে AK-47। এখন আমি বললাম যে শুট, উইথ AK-47। তোমরা AK-47 দিয়ে শুট করো। এই দুইজনের মধ্যে কে আগে শুট করতে পারবে ওইটা বেছে বের করে, যে ঝুড়ির মধ্যে 25টা গানস আছে ওইখান থেকে AK-47 বের করা সহজে বের করে তাড়াতাড়ি শুট করতে পারবে, নাকি যার ঝুড়িতে মাত্র 7টা গান আছে সে ঠাস করে AK-47টা বের করে আগে শুট করতে পারবে? বলো, কে আগে শুট করতে পারবে? যার 25টা আছে সে, না যার 7টা আছে সে? অবশ্যই যার মাত্র 7টা বন্দুক আছে সে দ্রুত AK-47টা বের করে শুট করতে হবে, কারণ তার মাথায় কনফিউশন কম। দুনিয়া ভরে রুলস শিখাইলাম কিন্তু অ্যাপ্লাই করা শিখলাম না, দুনিয়া ভরে রুলস শিখাইলাম কিন্তু প্রয়োগ পারি না, প্রয়োগ শেখাইতে পারলাম না, কোনো লাভ নাই। তুমি মাত্র 6টা কি 7টা রুলস শেখো, বাট অ্যাপ্লাই A to Z। এটা দেখলেই তুমি বুঝে ফেলবা যে এটা এই রুলের কোশ্চেন। এই শূন্যস্থানে এটা, এ নাম্বারে এই রুল দিছে, সি নাম্বারে এই রুল দিছে, ই নাম্বারে, ডি নাম্বারে এটা, এফ নাম্বারে এটা, জি নাম্বারে এটা, ঠাস ঠাস করে। এই হচ্ছে পার্থক্য। তো দুনিয়া ভরে আমি পড়াই না কোনোদিন, কাজের জিনিস যেটা আমি শুধু তোমাকে সেটা পড়াবো। ওকে, অনেকে বন্ধুদেরকে মেনশন দিচ্ছ, যারা শেয়ার করো না একটু শেয়ার করে ফেলো, বন্ধুদেরকে মেনশন দিয়ে ফেলো। দেখো, সো একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব আসবে, দুইটা ভার্ব থাকলে আমরা কি করব? সেকেন্ড বা পরবর্তী ভার্বটার সাথে সরাসরি আইএনজি যুক্ত করব। তো আমরা একটু এক্সাম্পলস গুলা খেয়াল করি। আই স হিম ড্র এ পিকচার। আই স হিম ড্র এ পিকচার। এখন এখানে স আছে একটা ভার্ব, স একটা কি ভার্ব। এখন হিমে যে সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব আসছে, দেখো ড্র। তাহলে পরপর কয়টা ভার্ব হইলো এখানে? একটা ভার্ব আছে কে, একটা ভার্ব আছে স, হিম ড্যাশ ড্র এ পিকচার। তো আই স হিম ড্র, স একটা ভার্ব, ব্র্যাকেটে ড্র আছে আরেকটা, তাহলে পরপর ভার্ব আছে কয়টা? দুইটা। তাহলে সবসময় সেকেন্ড ভার্বের সাথে কি হয়? আইএনজি। তাহলে আই স হিম ড্রয়িং এ পিকচার, আমি তাকে দেখেছিলাম ছবি আঁকতে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই ধরনের ক্ষেত্রে তো আরেকটা কনফিউশন আমি তোমাদেরকে দূর করে দিই। এই টপিকটার নাম কি বলতো? রাইট ফর্ম অফ ভার্ব। কার ফর্ম নিয়ে কাজ করব? কার রাইট ফর্ম নিয়ে? ভার্বের। কার? ভার্বের। নাউনেরও না, প্রোনাউনেরও না, অ্যাডজেক্টিভও না, অ্যাডভার্বও না। কারে নিয়ে কাজ করতে বলছে? ভার্বকে নিয়ে। তো রাইট ফর্ম অফ ভার্বস এর ব্র্যাকেটে যা থাকবে
সেটা আজীবনী ভার্ব, এটারে সন্দেহ করার কিছু নাই যে ভাইয়া এটা কি নাউন কিনা। না, রাইট ফর্ম অফ ভার্বসে তোমাকে ব্র্যাকেটে যা পাবা তা চোখ বুঝে ভার্ব, চোখ বুঝে ব্র্যাকেটে তুমি যা পাবা। এখানে যে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি ও ভার্ব, এখানে ব্র্যাকেটে যদি রেইন থাকে রেইন ও ভার্ব, যদি ওয়ার্ক থাকে সব ভার্ব। তো রাইট ফর্ম ভার্বসে কখনো কনফিউজ হওয়া না যে এটার সাথে আইএনজি হয় কি হয় না, অল ভার্ব সবগুলোর সাথে আইএনজি হয়। তো আই স হিম, তো একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে কি আইএনজি, তাহলে ড্র নাকি ড্রয়িং, ড্রয়িং এ পিকচার। হি হ্যাজ স্টার্টেড টেক প্রিপারেশন ফর এনসুইং এক্সাম, সে আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তো এখানে পরপর দুইটা ভার্ব আছে নাকি নাই দেখো তো, এখানে একটা ভার্ব আছে স্টার্টেড, সেন্টেন্স শেষ না হয়ে ঠিক আরেকটা ভার্ব চলে আসছে টেক, তাহলে পরপর ভার্ব আসলো কয়টা, দুটো, একটা আছে স্টার্টেড একটা আছে টেক। তো একটা সেন্টেন্সে যদি পরপর দুইটা ভার্ব আসে তাহলে পারুল স্যার বলছে সেকেন্ড ভার্বের সাথে কি দিতে, আইএনজি। তাহলে টেক নাকি টেকিং, টেকিং প্রিপারেশন ফর এনসুইং এক্সামিনেশন। ক্লাস নোট করো, ক্লাস নোট করবা, ক্লাসে যারা লাভ ব্রেক দাও না, একটা লাভ ব্রেক দিয়ে ফেলো এখনই সবাই। সো he has started taking preparation for ensuing exam. She had stopped smoke from last month. সে গত মাস থেকে ধূমপান করা বন্ধ করে দিয়েছে। এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স বলো তো, পাস্ট টেন্স। তো এইগুলা এই লাস্ট মান্থ এই শব্দগুলো দেখলে বোঝা যায় ঘটনাটা প্রেজেন্টে না পাস্টে। রাইট ফ্রম ভার্ব সি এটা বুঝতে লাগে প্রেজেন্টে না পাস্টে। এখন এই রুলে প্রেজেন্ট পাস্টের সম্পর্ক নাই, কিন্তু প্যাসেজ যখন সলভ করব তখন খেয়াল করতে হবে। তো she had stopped smoke from last month, তো stopped একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব এসেছে স্মোক, তাহলে একটা সেন্টেন্সে পরপর কয়টা ভার্ব হলো, দুইটা, দুইটা ভার্ব হলে সেকেন্ড ভার্বের সাথে কি দিতে হয়, আইএনজি। তাহলে he had stopped smoke নাকি স্মোকিং, কি হবে, স্মোকিং ফ্রম লাস্ট মান্থ। এইবার দেখো আমরা রুলটা একটু খেয়াল করব যে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে পরবর্তী বা সেকেন্ড ভার্বটার সাথে আইএনজি হয়, তবে 100টার মধ্যে একটা 99টাই ভার্বের সাথে আইএনজি। কখনো কখনো একটা পাবা যেখানে উদ্দেশ্য বোঝাইছে, পাবা না, যদি পাও একটা হয়তোবা। উদ্দেশ্য বোঝাইলে 2+V1 হয়। এখন উদ্দেশ্য কি, আমি কোন একটা জায়গায় যাচ্ছি কোন একটা উদ্দেশ্যে, কিছু একটা করছি কোন একটা উদ্দেশ্যে, তো উদ্দেশ্য বোঝাইতে ইংরেজিতে 2+V1 হয়। যেমন হি ওয়েন্ট টু হসপিটাল সি হিজ ব্রাদার, সে হাসপাতালে গিয়েছিল তার ভাইকে দেখতে। তো হি ওয়েন্ট টু হসপিটাল ড্যাশ সি হিজ ব্রাদার, এখন তার হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যটা কি বলতো, তার ভাইকে দেখতে যাওয়া। এই জন্য কি কারণে গেছে, তার ভাইকে দেখতে, এই এক্সাক্ট উদ্দেশ্য যখন বোঝায় তখন সেখানে 2+V1 হয়। তাহলে টু সি হিজ ব্রাদার, তো হি ওয়েন্ট টু হসপিটাল টু সি হিজ ব্রাদার, সে হাসপাতালে গিয়েছিল তার ভাইকে দেখতে। ক্লাসটা যারা শেয়ার করে না দ্রুত একটু শেয়ার মেনশন করে দাও। আজকে 3টা বই গিফট আছে, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে তাদের জন্য 3টা বই গিফট আছে। হ্যাঁ, তো টু সি, শুধু সি না কিন্তু টু সি, 2+V1, হি ওয়েন্ট টু হসপিটাল টু সি হিজ ব্রাদার। তো একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু ওয়ান্স ইন এ ওয়াইল 100টার মধ্যে একটা এমন পেতে পারো যে মাঝে মাঝে উদ্দেশ্য বোঝাবে। যদি উদ্দেশ্য বোঝা সেখানে 2+V1 হবে। উদ্দেশ্য দিলে সেটা বুঝতেই পারবা যে এখানে ক্লিয়ার উদ্দেশ্য বোঝাচ্ছে। আর আমরা প্র্যাকটিসে এই জিনিসগুলো আরো বারবার পাবো। সো একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি, এর জন্য মনে থাকে। রাইট ফ্রম ভার্বস এর রুল নাম্বার 3, লেস্ট। লেস্ট মানে কি বলতো, পাছে ভয় হয় যে অথবা নতুবা, পাছে ভয় হয় যে বা নতুবা। তো তুমি একটা কাজ করবা কিন্তু ইচ্ছা করে না, প্যারায়, ভয়ে, যদি মিস হয়ে যায়, একটা ভয় থাকবে, আতঙ্ক থাকবে পিছনে। এই আতঙ্ক থেকে বা ভয় থেকে যখন কাজ করবা তাকে বলা হয় লেস্ট, মানে পাশে ভয় হয় যে বা নতুবা। আমি দ্রুত হাঁটতেছিলাম স্টেশনের দিকে, লেস্ট আই মিস দ্য ট্রেন, যদি আমি ট্রেন মিস করতাম, বা নতুবা আমি ট্রেন মিস করে ফেলতাম। আমি কঠোরভাবে পড়াশোনা করতেছি, নতুবা মিলন যদি আমাকে ফেল করায় দেয়। ঠিক আছে, আমি কঠোরভাবে হ্যাঁ তাকে বলেছিলাম যে তুমি কিন্তু ফেল করবা, লেস্ট, নতুবা মানে যদি না, বা নতুবা কি, তুমি যদি কঠোরভাবে বা মনোযোগ দিয়ে পড়াশোনা না করো বা মোবাইল ফোনের ব্যবহার যদি না কমাও। সো এই লেস্ট সবসময় একটা নতুবা বা পাশে ভয় হয় যে তুমি একটা কাজ করবা কিন্তু পিছনে একটা ভয়ে। আই স্টাডিড হার্ড লেস্ট আই ফেল ইন দ্য এক্সাম, আমি
কঠোরভাবে পড়াশোনা করতেছি, নতুবা যদি আমি পরীক্ষাতে ফেল করি। সো এই লেস্টের একটা সহজ রুল আছে সারা পৃথিবীতে যে জায়গায় লেস্ট বসুক, এরপরে সাবজেক্ট শুড ভি ওয়ান, একটা সাবজেক্ট নিতে হয়, একটা শুড নিতে হয়, একটা ভি ওয়ান নিতে হয়। এখন আমাদের এইখানে তো সাবজেক্ট দেয়া থাকবে, এটা রাইট ফর্ম অফ ভার্বস, এখানে সাবজেক্ট দেয়া থাকবে, তোমাকে কি নিতে হবে, শুধু শুড বা এই শুডের পর একটা ভিওন। এখন শুডের এখানে মাইটও দেওয়া যায়, শুডও কারেক্ট মাইটও কারেক্ট প্লাস ভার্বের ভিওন। এখন বাংলাদেশে মাইট কম ব্যবহার করে মানুষ, অনেক কম ব্যবহার করে, তো শুডটাই বেশি মানুষ দেয়। সো লেস্টের পরে সাবজেক্ট শুড ভিওন, এখন সাবজেক্ট দেয়া থাকে, তোমার দিতে হবে একটা শুড আর ভিওন, তবে তুমি মাইটও চাইলে দিতে পারো, মাইটও চাইলে দিতে পারো। এখন আরো সহজ করে বলি, ভি ওয়ান মনে রাখা এখানে আরো সহজ, কারণ শুড বা মাইট একটা কি মোডাল, শুড বা মাইট, এই শুড বা মাইটটা কি একটা মোডাল, তো মোডালের পরে আজীবন ভার্বের এমনিতেই বেস ফর্ম হয়, তো শুড বা মাইট মোডাল, এরপরে এমনিতেই ভার্বের বেস ফর্ম। তো লেস্টের নিয়মটা কি, এরপরে শুড বা মাইট প্লাস ভার্বের বিয়ন, ভুলে গেলে চলবে না, কোনোভাবে ভুলে গেলে চলবে না, আর ক্লাস নোট করতে হবে। হেলিকপ্টার মিলনের কথা আপনিও বলেন ভাইয়া, ইয়োর সার্জিয়া, ওকে। দেখো ক্লাসটাতে যারা লাভ ব্রেক দেন একটা রিয়েক্ট দিয়ে ফেলো। ওকে, তো লেস্ট মানে পাঁচে বলা যেত, আই স্টাডিড হার্ড, লেস্ট আই। তো তোমরা যখন এরকম কোশ্চেন পাবা, এখানে লেস্টের নিচে একটা টান দিবা যে আমি পেয়ে গেছি মক্কেল, লেস্টের রুল তো আমি জানি, এরপর একটা শুড অথবা মাইট প্লাস ভার্বের ভিয়ন। তো তুমি একটা শুড নিলা, তো এখানে শুড নিলা আর ভার্বের ভিয়ন দেয়াই থাকে, ফেইলটাই বসে যাবে। তো আই স্টাডিড হার্ড, লেস্ট আই শুড ফেইল ইন দি এক্সাম, ওকে। এই ভয় যাদের আছে পরীক্ষাতে খারাপ করো, সবাই ফাইনাল ডিভিশন ব্যাচে যুক্ত হয়ে যাও। ফাইনাল ডিভিশনের ক্লাস শুরু হবে 1 মার্চ থেকে, 28 ফেব্রুয়ারিতে মার্চ যাবে, 1 তারিখ থেকে শুরু হবে। দে ওয়াট ফাস্ট লেস্ট দে মিস দ্য ট্রেন, তারা দ্রুত হেঁটেছিল, লেস্ট এই তো পেয়ে গেছি আমরা মক্কে, লেস্টের পরে কি শুড বা মাইট প্লাস ভার্বের ভিয়ন। তো দে শুড মিস দ্য ট্রেন, তো দে ওয়াট ফাস্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন। রাইট ফর্ম ভার্বস কিন্তু আহামরি কিছু না, তোমাদেরকে কঠিন করে শেখানো হয় তাই তোমাদের কাছে কঠিন লাগে, কিন্তু রাইট ফর্ম ভার্বস কিন্তু আহামরি কোনো টপিক না। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই, দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করলে 3 জন পাবা 3টা বই গিফট আজকে, দ্রুত সবাই শেয়ার মেনশন করে ফেলো। গতকালকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে, ওকে। সো এটা ক্লিয়ার। লেস্টের পরে শুড বা মাইট প্লাস ভার্বের ভিয়ন। এইবার আসো আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে দেই, 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য একদম শূন্য থেকে আমার এইচএসসি 2026, 27, 25 যারাই আছো, 1 মার্চ থেকে শুরু হচ্ছে ফাইনাল ডিভিশন ব্যাচ। ব্যাচে 200 মার্কসের একদম জিরো থেকে তোমাদের যে টেক্সট বুক, এই টেক্সট বুকের সমস্ত প্যাসেজ থেকে শুরু করে এমসিকিউ, শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট, গ্রাফ চার্ট, থিম, সামারি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিয়ারেন্স, পাই চার্ট সব। ইংলিশ ফার্স্ট পেপার 0 থেকে 100 মার্কস, ইংলিশ সেকেন্ড পেপার 0 থেকে, একদম আর্টিকেল থেকে শুরু করে এই সমস্ত টপিক আবার তোমরা পাবা ফাইনাল ডিভিশন ব্যাচে। সো 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি, রিটেন সহ, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল, অ্যাপ্লিকেশন, ফ্রি হ্যান্ড রাইটিং সহ। এরপরে সাথে পাবা টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন ইংলিশ মাস্ট লাগবে। এখন তোমরা যারাই একাডেমিকের প্রিপারেশন নিচ্ছ, সাথে অবশ্যই অ্যাডমিশনের প্রিপারেশন নিও যদি তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, কারণ অ্যাডমিশনে এখন প্রচন্ড কম্পিটিশন, আর সবাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করে দেয়। তো এখন হাই টাইম, নট অনলি একাডেমিক বাট অলসো অ্যাডমিশন প্রিপারেশন, ইউ বোথ হ্যাভ টু স্টাডি, মানে দুইটা জিনিস নিয়ে তোমাকে স্টাডি করতে হবে। এরপরে শনি, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র সপ্তাহে 5 দিন ক্লাস চলবে একদম এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। এইচএসসি 26 ব্যাচ, 27 ব্যাচ, 25 ব্যাচ সবাই এটাতে যুক্ত হতে পারবা, আর সমস্ত ক্লাস রেকর্ডেডও থাকবে সিরিয়াল অনুযায়ী, কোনো ক্লাস মিস করলে তুমি সেটা পরবর্তীতে আবার দেখে নিতে পারবা। এই দুটো নম্বরে কল করে আজই যুক্ত হয়ে যাও, অলরেডি অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে। ওকে, সো লিস্টের পরেরটাতে আসো, প্রিপজিশন চিহ্ন কে, দেখো সকল প্রিপজিশন মনে রাখতে হবে। তার আগে আমি একটু বলি প্রিপজিশন কারা। আমি বলতেছি যে সকল প্রিপজিশনের পরে মনে করো ভার্বের সাথে আইএনজি, এখন প্রিপজিশনই চিনি না তাহলে হবে না। প্রিপজিশন কারা? অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, এগুলো সব কি প্রিপজিশন। তো এই সমস্ত প্রিপজিশনের পরে ইংরেজিতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি। এই রুলস থেকে আপনারা 100 তে 100
একদম 100% এখান থেকে আপনারা কোশ্চেন পাবেন, কিন্তু এইসব রুল স্যাররা পড়াই না কলেজের রাইট ফ্রম ভার্বস এর মধ্যে। সো সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি। শুধুমাত্র টু এর পরে কি হয়? ভি1। এই টু সব জায়গায় ঘাটতারা, তাই না বলো? সব জায়গায় এই টু আইসা ইত্রামি করে, ইত্রামি। তো এই সব জায়গায় সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, কিন্তু একটা অভদ্র আছে, টু আর পরে ভার্বের ভি1 দিতে হবে, এটা নিয়ম। ওকে, সো প্রিপজিশন গুলো অন, অফ, ইন, উইথ, ফ্রম, বাই, ফর, এট, আফটার, বিফোর, উইথ, উইদাউট, এগেইনস্ট, এগুলো সব প্রিপজিশন। তো আই স্টপ থিংকিং অফ ডু দিস, তো আই স্টপ থিংকিং অফ। এখন শূন্যস্থানের আগে আমরা দেখতে পারতেছি একটা অফ আছে। কি আছে? অফ আছে। অফ একটা কি? প্রিপজিশন। তাহলে এরপরে কি দিতে হয় ভার্বের সাথে? সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে ডুইং দিস। তো আই স্টপ থিংকিং অফ ডুইং দিস, এই অফ একটা প্রিপজিশন। প্রিপজিশন পাইছো মানে মক্কেল পাইছি, এরপরে ভার্বের সাথে কি? আইএনজি। হি হ্যাজ সাকসিডেড ইন পাস ইন দা এক্সামিনেশন, তো এখানে আমরা দেখতে পারি সাকসিডেড ইন আছে। ইন, ইনকে কি বলা হয়? প্রিপজিশন। তাহলে পাভেল স্যার বলছে সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে ইনের পরে কি? পাস, পাস্ট নাকি পাসিং? কি হবে? পাসিং। তো হি হ্যাজ সাকসিডেড ইন পাসিং ইন দা এক্সামিনেশন, সে পরীক্ষায় পাস করতে সফল হয়েছে, সে পরীক্ষাতে পাস করতে সফল হয়েছে। ক্লাসটা যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন দেওয়া নাই, দ্রুত সবাই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলে এক্ষুনি। ওকে, আর যারা লাভ ব্রেক দেয় একটা লাভ ব্রেক দিয়ে ফেলো তো সবাই ক্লাসে। দেখো এরপরে আমরা সবাই খেয়াল করি। তো এখানে মনে করো হি হ্যাজ সাকসিডেড ইন আছে, এখন ইন নাই, মনে করো এখানে বাই আছে। বাই, প্রিপজিশন বাই, তাতেও ভার্বের সাথে আইএনজি। এখানে মনে করো ফর আছে, তাতেও ভার্বের সাথে আইএনজি। এখানে মনে করো উইথ আছে, তাও ভার্বের সাথে আইএনজি। এখানে মনে করো অন আছে, তাও ভার্বের সাথে আইএনজি। এখানে বিফোর আছে, এট আছে, বিফোর আছে, আফটার আছে, উইথ আছে, যা আছে, যে কোনো প্রিপজিশন থাকলে আইএনজি। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে ইউ ক্যান নট গেট এ জব উইদাউট লার্ন ইংলিশ। উইদাউট একটা কি বলো? উইদাউট একটা প্রিপজিশন। সো উইদাউট এর পরে যখন ভার্ব আসে লার্ন, তখন সে লার্নটা কি হয়ে যায় বলো তো? তার সাথে আইএনজি যুক্ত হয়ে লার্নিং হয়ে যায়। তো ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি কিন্তু ভালো চাকরি পাবে না উইদাউট লার্নিং ইংলিশ। ইংরেজি শেখা ছাড়া, ইংরেজি শেখা ছাড়া তুমি কিন্তু ভালো চাকরি পাবে না। সো ইংরেজি শিখতেই হবে। এখন দেখো প্রত্যেকটার পরে কি হয়েছে? আইএনজি। কেন হয়েছে? শূন্যস্থানের আগে একটা প্রিপজিশন পাইছি, আর প্রিপজিশনের পরে আজীবন ভার্বের সাথে আইএনজি হয়। এখন মনে করো এখানে ওই ইতরটা আছে, মনে করো এখানে টু আছে, তখন কি? ডু, ডুই থেকে যাবে। মনে করো এখানে টু আছে, তাহলে পাস, পাসই থেকে যাবে। মনে করো এখানে উইদাউট আছে, না থেকে এখানে টু আছে, তাহলে লার্ন, লার্নই থেকে যাবে। কিন্তু টু পরীক্ষাতে আসে না, কারণ টু এর পরে বেস ফর্ম, এটা তো সবাই জানে। আর বেস ফর্মই যদি দেবে তাহলে স্যাররা এত সুন্দর করে প্রশ্ন করে কেন? এখানে টু, এখানে তোমরা পাবা না, এখানে অন্য প্রিপজিশনই থাকবে এবং তার সাথে সেটা দেখে তোমাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সো সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি। জিনিসটা মনে থাকবে ক্লিয়ারলি? ওকে, ক্লিয়ার কে এটা? দেখো পেইড ব্যাচে যারা যুক্ত হলে, অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, তোমরা যুক্ত হয়ে যাও যারা এখনো হও নাই। এবার এই যে তোমাকে রুল, তোমাদেরকে যে রুলস গুলো পড়াচ্ছি না ভাই, এটার চেয়ে ওটা ইম্পর্টেন্ট, ওটার চেয়ে ওটা ইম্পর্টেন্ট। মানে এত পিক এই রুলগুলো। আমি দুনিয়া ভরে রুলস পড়াই না, আমি হাতে গোনা কয়েকটা রুলস পড়াই মাত্র। এর তুমি একটা কোশ্চেনও পাবা না। তোমাদেরকে আমি একটা ঘটনা বলি। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এ শূন্যস্থান থাকে 10টা। কয়টা? 10টা শূন্যস্থান থাকে, 10টা গ্যাপ থাকে। তো স্যাররা যদি চায়, হ্যাঁ, এ থেকে যে পর্যন্ত 10টা, তো স্যাররা যদি চায় এই এ বি সি ডি প্রত্যেকটা গ্যাপে আলাদা আলাদা করে এক একটা রুলস অ্যাপ্লাই করতে পারে, রাইট? এইটাতে হচ্ছে দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি, এরপরেরটাতে হচ্ছে প্রিপজিশনের পরে কি, এরপরেরটা হচ্ছে লেস্ট, এরপরেরটা হচ্ছে ইট ইজ টাইম, হাই টাইম, এরপরেরটা হচ্ছে ইফ। তো স্যাররা চাইলে এক একটা গ্যাপে এক একটা রুলস অ্যাপ্লাই করতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন স্যাররা রাইট ফ্রম ভার্বসে 10টা শূন্যস্থানে 10টা রুলস অ্যাপ্লাই করে নাই। আজ পর্যন্ত কোনোদিন স্যাররা এটা করে নাই। স্যাররা সর্বোচ্চ যদি ইউজ করে 10টা শূন্যস্থানে 5 থেকে 6টা রুলস ইউজ করে মাত্র। অবিশ্বাস্য ব্যাপার না?
5 থেকে 6টা রুলস দিয়ে এই 10টা গ্যাপ ফিল আপ করা যায় এরকম যে পর্যন্ত। তাই স্টুডেন্টরা পারে না, বাংলাদেশে 10টা গ্যাপে আমি চাইলে 10 রকমের 10টা ভিন্ন ভিন্ন রুলস দিয়ে আমি গ্যাপগুলো সাজাবো। আমার প্রশ্ন করতে দাও, আমি করে দিচ্ছি 10টা 10 রকম। কোনোদিন স্যার এটা করে না। মাত্র 5টা ম্যাক্স টু ম্যাক্স 6টা রুলস স্যার অ্যাপ্লাই করে, তাই রাইট ফ্রম ভার্স পারে না। আর যদি 10টা শূন্যস্থান 10টা রুলস আলাদা আলাদা অ্যাপ্লাই করতে, তাই স্টুডেন্টরা অর্ধেক ফেল করতে, বাংলাদেশে অর্ধেক ফেল করতো। যাই হোক, সো এটা একদমই সহজ এবং হাতে গোনা কয়েকটা রুলস তোমাদেরকে শেখাচ্ছি, জাস্ট এটা মনে রাখো রাইট ফ্রম ভার্সে 5-এ 5, আর কিছু না। ক্লাস নোট করো। দেখো এবারে রুলটা, উইথ এ ভিউ টু, look forward to, get used to, be used to, addicted to, devoted to, prefer to, cannot help, could not help, would you mind। এই ফ্রেজগুলোর পরে আজীবন ভার্ব আসবে এবং তার সাথে কি হবে, সরাসরি আইএনজি। এই ফ্রেজগুলোর পরে আজীবন কি আসবে, ভার্ব আসবে এবং সেই ভার্বের সাথে আমরা কি দেব, আইএনজি। এখন এই রুলস নট অনলি মানে একাডেমিক, এটা অ্যাডমিশনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা জবের জন্য, চাকরির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একাডেমিকে তো 100-এ 100, বুঝতে পারছো? এই রুলসটা তোমাদেরকে রুলসগুলো পড়াচ্ছি সব সেলিব্রিটি রুলস, এটা হচ্ছে ও টপ, ওটা হচ্ছে ও টপ। এখন আমি বাংলা মিনিং গুলো একটু বলে দিই। উইথ এ ভিউ টু মানে কি, জন্যে বা উদ্দেশ্যে। দেখো উইথ এ ভিউ টু মানে জন্যে বা উদ্দেশ্যে, ঠিক আছে, জন্যে বা উদ্দেশ্যে। আচ্ছা, এরপর একটা লুক ফরওয়ার্ড টু, অপেক্ষায় থাকা বা প্রতীক্ষায় থাকা অথবা কারো পানে চেয়ে থাকা, ঠিক আছে, অপেক্ষায় থাকা বা প্রতীক্ষায় থাকা। গেট ইউজ টু বা বি ইউজ টু, অভ্যস্ততা বোঝায়, মানে কোন একটা কাজ করার তোমার অভ্যাস আছে, অভ্যস্ততা বোঝায়। ওকে, এরপরে দেখো অ্যাডিক্টেড টু মানে কি, আসক্ত, অ্যাডিক্টেড টু মানে কি, আসক্ত। ডেভোটেড টু মানে অনুরাগী বা ভক্ত, অনুরাগী বা ভক্ত বুঝো, ভালোবাসে তোমাকে কেউ, তোমার খুব ফ্যান, এটাকে বলা হয় অনুরাগী বা ভক্ত। প্রেফার টু মানে অধিকতর পছন্দ করা, বেশি পছন্দ করা, ঠিক আছে, অধিকতর পছন্দ করা। দুইটা তোমাকে মনে করো বিয়ে দেওয়া হবে, দুইটা মেয়ে দেখছো, এর মধ্যে একটারে বেশি ভালো লাগে একটারে কম ভালো লাগে, যেটারে বেশি ভালো লাগে ওইটারে বলে প্রেফার টু, অধিকতর পছন্দ করা। মেয়েদের ক্ষেত্রে সেম, মনে করো দুইটা ছেলে তোমারে প্রপোজ করছে, একটারে বেশি ভালো লাগে, ওইটাই হচ্ছে প্রেফার টু। ক্যান নট হেল্প মানে একটা কাজ না করে পারা যায় না এমন, ক্যান নট হেল্প আর কুড নট হেল্প মানে কোনো কাজ না করে পারা যায় না এমন, এটা বাংলা মিনিং, না করে পারা যায় না এমন, ঠিক আছে, তাকে বলে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প। এটা দেখে মনে হয় যে সাহায্য করতে পারি না, ক্যান নট হেল্প মানে সাহায্য করতে পারি না, কুড নট হেল্প সাহায্য করতে পারি না, এরকম মনে হয়, কিন্তু না, এটা মানে কিন্তু একটা কাজ না করে পারা যায় না এমন, মানে না করে পারা যায় না মানে আমাকে মাস্ট করাই লাগে, ওইটাকে বলা হয় ক্যান নট হেল্প বা কুড নট হেল্প। উড ইউ মাইন্ড মানে কি, কিছু মনে না করলে, কিছু মনে না করলে, ঠিক আছে, দেখো কিছু মনে না করলে। সো এই হচ্ছে এই ফ্রেজগুলো। তো উইথ টু, লুক ফরওয়ার্ড টু। ক্লাসটা শেয়ার মেনশন হয়ে যাক আরেকবার বন্ধুদেরকে, সবাই দ্রুত ক্লাসটা শেয়ার মেনশন হয়ে যাক, আমরা প্র্যাকটিসে চলে যাবো একটু পরে। আর এই টপিকগুলো, রাইট ফ্রম ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, এই যে ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, এগুলা সব প্র্যাকটিস ড্রাইভেন টপিক, প্র্যাকটিস ড্রাইভেন, প্রচুর প্র্যাকটিস লাগবে এগুলাতে, যেগুলো তোমরা পর্যাপ্ত পাবো আমার ফাইনাল রিভিশন ব্যাচে। 16 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করি, 16 থেকে শুরু হয় 25 পর্যন্ত। তো তোমরা যারা বেস্ট প্রিপারেশন চাচ্ছ, এইচএসসি ইংলিশ নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি, সবাই নিঃসন্দেহে যুক্ত হয়ে যাও। টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন ইংলিশ সহ সপ্তাহে 5 দিন ক্লাস, রাত ঈদের পরে ক্লাস হবে 9টায়, আর ঈদের সময় 9:30 বা 10টায় তোমরা যখন চাও। ওকে, দ্রুত সবাই শেয়ার মেনশন করে দাও। ওকে, সো উইথ অর টু, লুক ফর টু, এই সমস্ত ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখন তোমাদেরকে আমি বলি প্র্যাকটিসে যে এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে দুইটাই আসে, তার মধ্যে একটা হচ্ছে উইথ এ ভিউ টু আর একটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। এই দুইজন হচ্ছে সেলিব্রিটি, বাকিটি পরীক্ষাতে আসে না, বাকি যেগুলো আছে এরা পরীক্ষাতে অত বেশি আসে না, কিন্তু উইথ এ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু তোমরা অহরহ পাবা, সচরাচর পাবা পরীক্ষাতে। আমার শুধু আমি যে পরীক্ষা নেবো সেখানে না, কলেজে, বোর্ডে, চাকরি পরীক্ষা, সব জায়গায়। তো হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু ড্যাশ, তো উইথ এ ভিউ টু কি, রিড আছে, তাহলে তার সাথে আইএনজি, উইথ এ ভিউ টু রিডিং। এখন যদি এখানে থাকতো সে লাইব্রেরিতে গেছিল একটা বই খুঁজতে, তাহলে মনে করো সার্চ আছে, তাহলে তার সাথে কি হইতো, সার্চিং। যদি আছে সে
লাইব্রেরিতে গিয়েছে, হ্যাঁ, কোন একটা বই সে বসে বসে লিখবে লাইব্রেরিতে ঠান্ডা পরিবেশে, তাহলে যদি রাইট থাকতো তাহলে রাইটের সাথে কি তো রাইটিং, যে ভার্বই আসুক উইথ বিউটির সাথে সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে এরপরে। রনি ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্ক অ্যালকোহল, এখন অ্যাডিক্টেড টু এই ফ্রেজের পরে আজীবন ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে ড্রিঙ্কটা কি হয়ে যাবে ড্রিঙ্কিং অ্যালকোহল। তো রনি ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং অ্যালকোহল। হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু এই ফ্রেজের পরে আজীবন ভার্ব আসবে, তার সাথে আইএনজি হবে। তো রিসিভ নাকি রিসিভিং, কি হবে রিসিভিং ইওর পার্সেল, তো আমি তোমার পার্সেল রিসিভ করার প্রতীক্ষায় বা অপেক্ষায় আছি। তো হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং ইওর পার্সেল। তো এই ফ্রেজগুলোর পরে আজীবন ভার্ব আসবে এবং তার সাথে সরাসরি কি হবে আইএনজি। যদি ভুল শোনা এগুলা তোমার একদিন আর আমার একদিন, মনে রেখো। ওকে, এরপরে রুলসে আসো। কোন একটা কাজ করার এখনই পারফেক্ট টাইম, কোন একটা কাজ করার এখনই উপযুক্ত সময়, তাকে কি বলা হয় ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। এখন তোমাদের জন্য এখন কি মিলন বলছে যে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়। তোমরা প্রিপারেশন নাও বাচ্চারা, এইচএসসি পরীক্ষা ইজ নকিং এট দ্য ডোর। ক্লাসটা শেয়ার হয়ে যাক, বন্ধুদেরকে মেনশন হয়ে যাক। দেখো সবাই খেয়াল করো। সো ইট ইজ টাইম এর দুইটা রুল। এরপরে সাবজেক্ট দিলে বা সাবজেক্ট থাকলে তোমাকে দিতে হবে V2, আর টু দিলে বা টু থাকলে V1। এখন যেটা দেয় স্যাররা, যদি স্যার টু দেয় বা কিছুই যদি না দেয় তখন তোমার ইচ্ছা, তুমি সাবজেক্ট দিলে V2 দিবা, টু দিলে V1 দিবা, কিন্তু রাইট ফর্ম ভার্বসে একটা কিছু দিয়ে দেয়। তো যদি এইখানে দেখো যে ইট ইজ টাইম বা হাই টাইমের পরে একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট কারা বলো, সাবজেক্ট কারা, এই সাবজেক্ট কারা হয় বলো, আই, উই, ইউ, হি, শি, ইট, এরা, এরকম কোন সাবজেক্ট যদি থাকে তখন তোমাকে দিতে হয় V2। আর যদি টু থাকে, টু তো ইন্টারন্যাশনাল রুল, টু মানেই ভার্বের V1, তাই না, শুধুমাত্র উইথ এ V2 লুক ফরওয়ার্ড টু এসব বাদে, তো টু মানেই ভার্বের V1। তো যদি স্যাররা সাবজেক্ট দিয়ে দেয় একটা, তখন তোমাকে দিতে হবে V2, আর সাবজেক্ট না দিলে যদি টু দেয় তখন তোমাকে দিতে হবে V1। আর যদি স্যার কিছুই না দেয় তখন তোমার ইচ্ছা, তুমি সাবজেক্ট নিয়ে V2 দিবা, টু দিলে V1 দিবা, তোমার ইচ্ছা। তবে কিছু না থাকলে তোমরা রাইট ফর্ম ভার্বসে 2 + V1 দিবা, আর সাবজেক্ট স্যার যদি দিয়ে দেয় তখন V2 দিবা। তাহলে সাবজেক্ট থাকলে V2, টু থাকলে V1, এইটুকু মাথায় আগে ঢুকাও ভালোভাবে। কোন একটা কাজ করার এখনই উপযুক্ত সময়, দুর্নীতি বন্ধ করার এখনই উপযুক্ত সময়, দেশে যৌতুক প্রথা বন্ধ করার এখনই উপযুক্ত সময়, নিরক্ষরতা দূর করার এখনই উপযুক্ত সময়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার এখনই উপযুক্ত সময়। সো এগুলাকে দেখো, তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট থাকলে V2 আর টু থাকলে V1। সাবজেক্ট থাকলে আমরা V2 দিব, টু থাকলে আমরা V1 দিব। এখন স্যার আমাদেরকে যেটা দেয়, তো করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট। করাপশন মানে কি, ভালো নীতি না দুর্নীতি বলো, কোনটা, কুনীতি না দুর্নীতি? দুর্নীতি উন্নয়নের জন্য অন্তরায় বা বাধা, হিন্ড্রেন্স মানে অন্তরায় বা বাধা। সো ইট ইজ টাইম, এখনই সময়, উই ড্যাশ, তো এখনই সময় কি করার, কি করার, দুর্নীতি বন্ধ করার। তাহলে ইট ইজ টাইম উই স্টপ, নাকি উই একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে কি করতে হয়, ভার্বের V2 দিতে হয়। তাহলে স্টপ নাকি স্টপড, উই স্টপড ইট। তো corruption is a hindrance to development, it is time, এখনই উপযুক্ত সময়, we stopped it। ক্লিয়ার? এবার দেখো, smoking is injurious to health, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাহলে কি করতে হবে, এখনই উপযুক্ত সময় ধূমপান ত্যাগ করার। তো it is high time to, এখন টু দিলে কি দিতে হয় বলো, টু থাকলে কি দিতে হয়, ভার্বের V1, টু থাকলে V1, সাবজেক্ট থাকলে V2। তোমার যেটা দেয় স্যার, সাবজেক্ট দিলে V2 দিবা, টু দিলে V1 দিবা। তো এখন টু দিয়ে দিছে স্যার, তো V1 কি, যেটা থাকে সেটাই V1, গিভ। তো টু গিভ আপ, টু গিভ আপ। ক্লিয়ার না, ক্লিয়ার না? কে কে বুঝতেছো, ক্লিয়ার বুঝতেছো কে কে? কোনো কিছু না বুঝলে আমাকে বলবো, আমি লাগলে 20 বার বুঝাবো, 20 বার 20 ভাবে বুঝাবো, তবুও তোমাকে বুঝতে হবে। ক্লিয়ার না, ক্লিয়ার না? দেখো এরপরটা দেখো, ইন বাংলাদেশ, বাংলাদেশে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, রিমুভ ইটারেসি। এখন এখানে কি দিবা, স্যাররা সাবজেক্টও দেয় নাই, টুও দেয় নাই। এখন এই ধরনের কোশ্চেন পেলে আমরা কি করব, যে এখানে সাবজেক্টও দিই নেই, আবার এখানে টুও দেয় নাই, কিছুই নাই,
এখন কি সাবজেক্ট তো আমি রাইট ফর্ম ভার্বস আনতে পারবো না, আমি আনতে পারবো কি টু, তাহলে টু প্লাস ভিওন, তাহলে টু রিমুভ ইলিটারেসি। তো ইন বাংলাদেশ, বাংলাদেশে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় টু রিমুভ ইলিটারেসি, নিরক্ষরতা দূর করার, নিরক্ষরতা দূর করার এখনই উপযুক্ত সময়। তাহলে টু রিমুভ ইলিটারেসি, টু রিমুভ ইলিটারেসি, ক্লিয়ার, টু প্লাস ভিওন। এই কারণে সাবজেক্ট যদি না দেয় স্যার, তাহলে আমরা টু প্লাস ভিওন দিয়ে আনসার করব। তাহলে কি দাঁড়ালো, সাবজেক্ট থাকলে ভি টু, টু থাকলে ভিওন, আর কিছুই না থাকলে টু প্লাস ভিওন। ওকে, সো এরপরে আসো আমরা নেক্সট কোশ্চেনে, নেক্সট এক্সাম্পলে চলে যাব। রাইট ফর্ম অফ ভার্বস এর সফলতা নির্ভর করে প্যাসেজটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে এটা বোঝার উপর। এটা কিভাবে বোঝা যায়, কিছু ফ্রেজেস আছে, কিছু ওয়ার্ডস আছে। দেখো সেন্টেন্সে যখন তুমি একটা প্যাসেজ করতে গেছো, তোমাদেরকে কি মনে পড়ে ছোটবেলায় আমরা যত প্যাসেজ বা যত গল্প পড়তাম, সব গল্প শুরু হইতো একটা ঐতিহাসিক লাইন দিয়ে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড অ্যান অনেস্ট উডকাটার, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ক্লেভার ফক্স, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কুইন। তাই না? আমরা যত গল্প পড়েছি ছোটবেলায় সব শুরু হইতো ওয়ান্স আপন এ টাইম দিয়ে, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, মানে অতীতে চলে যেত। তো ওই সেম জিনিসটা রাইট ফ্রম ভার্বসেও, যদি অতীত নির্দেশক শব্দগুলো থাকে তখন আমরা বুঝবো ঘটনা অতীতকালের। ওকে, ক্যাচিং নো, কি অবস্থা ক্যাচিং নো, সবাই খেয়াল করে দিকে দেখো। তো যারা শেয়ার মেনশন করো না বন্ধুদেরকে একটু সর্বোচ্চ শেয়ার মেনশন করে ফেলো, আর লাভ ব্রেকডাউনে যারা ক্লাস একটা রিয়েক্ট দিয়ে ফেলো সবাই। ওকে, লাইক বাটন একটা ক্লিক করো। সো সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ থাকলেই আমরা বুঝে ফেলবো যে ঘটনাটা পাস্টের। ঘটনা পাস্টের মানে তোমার অর্ধেক প্রশ্নের উত্তর অটোমেটিক সলভ হয়ে যাবে। 3 থেকে 4টা হবে ভার্বের বি টু, মিনিমাম 10টা অপশনের মধ্যে 3 থেকে 4টা। তো দেখো সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট নাইট, এইগুলো থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট মানে কি, ভার্বের বি টু। এবং যদি আমরা এইগুলা কোনো সেন্টেন্সের মধ্যে পাই তাহলে ধরে নিতে হবে যে ওই যে প্যাসেজটা দিয়েছে স্যার, ওইটা পাস্টের ঘটনাকে বর্ণনা করবে, মানে ঘটনাটা হবে কোনো একটা পাস্ট টেন্সের। তো যখন আমরা সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট নাইট এগুলো পাবো, তখন সেটা পাস্টের ঘটনাকে বর্ণনা করবে এবং অটোমেটিক 3 থেকে 4টা উত্তরই পাস্ট ইনডিফিনিট ভার্বের বি টু হয়ে যাবে, ভার্বের বি টু হয়ে যাবে। দেখো হি কাম হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে একটা অতীত নির্দেশক শব্দ, এইগুলোকে কি বলা হয়, অতীত নির্দেশক শব্দ, এরা অতীতকে নির্দেশ করে। তো হি কাম হোম ইয়েস্টারডে, এখন এই ইয়েস্টারডে মানে গতকাল, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট মানে কি, ভার্বের বি টু, পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের বি টু। তাহলে কাম নাকি কেম, কি দিব আমরা এখানে, এখানে হবে হি কেম হোম ইয়েস্টারডে। দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ কিং, ওয়ান্স আপন এ টাইম আছে, পাস্টের হয়ে ঘটনাকে বর্ণনা করবে, পাস্ট মানে ভার্বের বি টু, লিভ নাকি লিভড, দেয়ার লিভড এ কিং, পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের বি টু, পাস্ট মানে আমি কমন পাস্ট ইনডিফিনিট কে বোঝাচ্ছি আর কি। উই ভিজিট সেন্ট মার্টিন লাস্ট ইয়ার, গত বছর, গত বছর মানে কি পাস্টের, তাহলে ভিজিট না ভিজিটেড সেন্ট মার্টিন লাস্ট ইয়ার, উই ভিজিট না উই ভিজিটেড সেন্ট মার্টিন লাস্ট ইয়ার। তো এই অতীত নির্দেশক শব্দগুলো থাকলে পাস্টের হয়ে ঘটনাকে বর্ণনা করবে এবং এই অতীত নির্দেশক শব্দ যে সেন্টেন্সে থাকবে সেটা হবে ভার্বের বি টু। মনে করো কোন সেন্টেন্সের মধ্যে এই ইয়েস্টারডে আছে, তার মানে ওই সেন্টেন্সের ভার্ব হবে বি টু, অ্যাগো আছে, লং সিন্স আছে, লং অ্যাগো আছে, ওয়ান্স আছে, ওয়ান্স আপন এ টাইম আছে, লাস্ট নাইট আছে, এই শব্দগুলো যে সেন্টেন্সের মধ্যে থাকে সেই সেন্টেন্সের ভার্ব হবে ভার্বের বি টু, সেই সেন্টেন্সের ভার্ব হবে বি টু। ঠিক আছে? ওকে, এরপরে আসো আমরা নেক্সট রুলসে যাব, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। আর ফাইনাল রিভিশন ব্যাচে যারা ভর্তি হও না এখনো, এই দুটো নম্বরে কল করে যুক্ত হয়ে যাও। একদম এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে, সপ্তাহে 5 দিন করে। অ্যাডমিশন ইংলিশ টেস্ট পেপার, ইংলিশের 200 মার্কস পুরো ঝাঁঝা হয়ে যাবে, বুঝতে পারছো, পুরো এ টু জেড কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপরে দেখো ব্র্যাকেটে বি থাকলে আমরা রাইট ফর্ম ভার্বস করতে গিয়ে প্রায় আমরা বি পাবো। দেখো ডিয়ার লিভড এ কিং হু বি ভেরি ফন্ড অফ গোল্ড, এখানে ব্র্যাকেটে বি আছে। In winter, badminton be a favorite game in our country. Parents be the blessings of God to us. তো এই বি 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 তোমরা 100 এইখান থেকে 1 মার্কস 100 পাবা।
এখান থেকে 1 মার্কস একদম 100% পাবা, 100%। এই বি থাকবেই। এখন এই বি তাহলে কি করবা রাইট ফর্ম অফ ভার্বসে বলো? রাইট ফর্ম অফ ভার্বসে আমরা এই বি পাবো, এখন এই বি রে কি করব? তো একদম সিম্পল, রাইট ফর্ম অফ ভার্বসে ব্র্যাকেটে বি থাকলে সেই বিটা পরিবর্তন হয়ে আজীবন হয়তো অ্যামিজার হবে নয়তো অজয়ার হবে। ঘটনাটা যদি প্রেজেন্টের হয় তখন এই বি চেঞ্জ হয়ে অ্যামিজার হবে। ঘটনাটা যদি পাস্ট টেন্সের হয় তখন এই বি চেঞ্জ হয়ে ওয়াজ বা ওয়্যার হবে। এই এছাড়া আর কোনো রকেট সায়েন্স এখানে নাই। ঘটনা প্রেজেন্টের হইলে তোমাকে কি দিতে হবে? হয় এম ইজ আর এটার একটা, না হয় ওয়াজ ওয়্যার এর একটা। কিন্তু বি কে বি রাখা যাবে না, বি কে বি রাখা যাবে না। বি কে পরিবর্তন করে কি দিতে হবে? হয়তো তোমাকে দিতে হবে অ্যামিজার নয়তো তোমাকে দিতে হবে অজার। কিন্তু বি কে কি বি রাখা যাবে না, বি রে বি রাখা যাবে না, বি চেঞ্জ হবে। তাহলে দেখো এখানে করো তো, তাহলে কি হতে পারে? প্রথমটা উত্তর করো তো আমার আগে। তাহলে ফার্স্টটা কি হতে পারে? এখানে দেয়ার লিভড দ্য কিং, এখানে লিভড আছে, বি টু আছে, তার মানে পাস্ট টেন্সের ঘটনা। তাহলে হু ড্যাশ ভেরি ফন্ড অফ গোল্ড ইন উইন্টার, শীতকালে ব্যাডমিন্টন মানে র‍্যাকেট বা ব্যাডমিন্টন ড্যাশ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, ব্যাডমিন্টন আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা। তো এখানে কি দিব আমরা? তো আমরা একটু সবাই খেয়াল করি। তো এই বি আছে, বি রে কি আমিজার বা অজার? তো প্রথমটা পাস্টের ঘটনা, তাহলে হু ওয়াজ ভেরি ফন্ড অফ গোল্ড। তো দেয়ার লিভড এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ গোল্ড, বিটা চেঞ্জে ওয়াজ হয়ে গেল। এবার শীতকালে ব্যাডমিন্টন একটা বাংলাদেশের জনপ্রিয় খেলা। এখন এটা আগের আমলে আমরা দেখছি শীতে মানুষ ব্যাডমিন্টন খেলছে, এই শীতেও মানুষ খেলছে, আগামী শীতেও মানুষ খেলবে। সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, আজকেও পূর্ব দিকে উঠছে, ভবিষ্যতেও পূর্ব দিকে উঠবে। যা এরকম সচরাচর প্রত্যেক বছর হয়, সব সময় হয়, রেগুলার মানে সব সময় নিত্য নৈমিত্তিক ব্যাপার, তা সব সময় প্রেজেন্ট টেন্স হয়। তো প্রেজেন্ট টেন্স মানে এই বিটা কি হবে? অ্যাম ইজ আর। তো ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। ক্লিয়ার না বলো তো? ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। এরপর একটা হচ্ছে প্যারেন্টস বি দ্য ব্লেসিংস অফ গড টু আস, পিতামাতা হচ্ছে আমাদেরকে দেয়া সৃষ্টিকর্তার আশীর্বাদ। পিতামাতা হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ। তো সৃষ্টিকর্তার আশীর্বাদ, এখন এটা আগের যারা পিতামাতা ছিল তারাও তাদের সন্তানদের জন্য আশীর্বাদ, এখন যারা পিতামাতা আছে তারাও তাদের সন্তানদের জন্য আশীর্বাদ, যারা ভবিষ্যতের পিতামাতা আসবে তারাও সন্তানদের জন্য আশীর্বাদ। তো এই প্যারেন্টস মানে কি পিতা মাতা নাকি পিতা মাতা? বোথ, পিতা মাতা না পিতা মাতা উভয়? উভয়। তো এটা কি হবে? ইজ হবে না আর হবে? আর প্লুরাল। তো প্যারেন্টস আর দ্য ব্লেসিংস অফ গড টু আস। তাহলে কি শিখলাম? রাইট ফর্ম ভার্সে বি আমরা 100 তে 100 পাবো, কিন্তু এই বি কে কি করতে হবে? বি কে বি রাখা যাবে না, বি চেঞ্জ হয়ে হয়তো অ্যামিজার দিবা নয়তো অজয়ের। হয় অ্যামিজারের একটা হবে, না হয় অজয়ের একটা হবে। এরপরে আসো হোয়াইলের রুল। হোয়াইল মানে কি জানো? যখন। হোয়াইল মানে কি? যখন। ক্লাসটা দ্বারা শেয়ার মেনশন দাও না, বন্ধুদেরকে একটা শেয়ার মেনশন হয়ে যাক। এরকম ধামাকা ক্লাস রাইট ফর্ম ভার্বসের খুব কমই পাবা তোমরা। আর কালকে আরেকটা আছে রাইট ফর্ম ভার্বসের ক্লাস, তারপরে দিন মডিফায়ার্স। সবাই দেখো, হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। আর হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে তখন এম ইজ আর বা অজয় প্লাস আইএনজি যুক্ত হয়। বুঝো নাই না? একেবারে সহজ। দেখো হোয়াইলের পরে যদি ডাইরেক্ট একটা ভার্ব থাকে, যেমন আমরা যদি এখানে খেয়াল করি, হোয়াইলের পরে ডিরেক্ট একটা ভার্ব আছে ক্রস, এর মাঝখানে কোনো সাবজেক্ট নাই। যেমন এখানে আছে হোয়াইল আই, এখানে কোনো সাবজেক্ট নাই, হোয়াইলের পরে ডিরেক্ট ভার্ব ক্রস, হোয়াইলের পরে ডাইরেক্ট ভার্ব ক্রস। আর এখানে হোয়াইলের পরে একটা সাবজেক্ট আছে, এখানে হোয়াইলের পরে একটা সাবজেক্ট আছে আই। তো হোয়াইলের পরে যখন ডিরেক্ট ভার্ব থাকে তখন সেই ভার্বের সাথে ডিরেক্ট আইএনজি বসে। আর হোয়াইলের পরে যখন ডিরেক্ট ভার্ব না আসে, একটা সাবজেক্ট আসে, ডিরেক্ট ভার্ব না এসে যখন একটা সাবজেক্ট আসে তখনও ভার্বের সাথে আইএনজি দিতে হয়। কিন্তু সাবজেক্ট থাকলে সেখানে একটা অ্যামিজার বা অজয়ের নিয়ে তারপর আইএনজি দিতে হয়। সাবজেক্ট আসে অ্যামিজার বা অজয়ের একটা নিতে হবে, সাবজেক্ট নাই ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি। দেখো আমি তোমাদেরকে আরো সহজে বুঝাই।
হোয়াইল পৃথিবীর যে জায়গায় বসুক, হোয়াইল মানে ভার্বের সাথে আইএনজি একটা বসবেই। হোয়াইল মানেই এরপরে ভার্বের সাথে আইএনজি বসবেই বসবে। এখন যদি হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকে তাহলে হোয়াইলের পরে সেই ভার্বের সাথে সরাসরি আইএনজি হবে। আর যদি হোয়াইলের পরে কোনো একটা সাবজেক্ট আসে, আই, উই, হি, যদি কোনো একটা সাবজেক্ট আসে তখনও ভার্বের সাথে আইএনজি। কিন্তু সাবজেক্ট থাকলে তখন জাস্ট একটা অ্যামিজার বা অজয়ের একটা অক্সিলারি নিতে হয়, অক্সিলারি নিয়ে তারপরে আইএনজি। এই তো আমি তোমাদেরকে আরো সহজে পানির মতো বুঝাই 20 বার বুঝাবো, 20 ভাবে বুঝাবো, কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো হোয়াইল, এইখানে আছে মনে করো ক্রস দা রোড, রাস্তা ক্রস করার সময় আই স অ্যান ওল্ড ম্যান। আর এইখানে সেম কোয়েশ্চেন, হোয়াইল হি ড্যাশ ক্রস দা রোড ড্যাশ। এখন এর মধ্যে পার্থক্যটা কি দেখো তো, এখানে কি পার্থক্য আছে বলো? এখানে হচ্ছে ডিরেক্ট হোয়াইলের পরে ভার্ব আছে, তো এখানে ডিরেক্ট আইএনজি ক্রসিং, হোয়াইল ক্রসিং দা রোড আই স অ্যান ওল্ড ম্যান, আমি একটা বৃদ্ধ লোককে দেখেছিলাম যখন আমি রাস্তা পার হচ্ছিলাম। এইখানেও হোয়াইল আছে, ক্রস আছে, শুধু একটা সাবজেক্ট এসেছে। তো সাবজেক্ট আসলে তখন একটা অ্যামিজার বা অজয় নিতে হয়। তো এখানে লেখা ছিল আই স অ্যান ওল্ড ম্যান, আমি রাস্তা পার হওয়ার সময় একটা বৃদ্ধ মানুষকে দেখেছিলাম। সো দেখেছিলাম, স আছে, স ভার্বের ভি টু, তার মানে এটা পাস্ট টেন্সের ঘটনা। রাস্তা পার হওয়ার সময় আই স অ্যান ওল্ড ম্যান, স হচ্ছে ভার্বের ভি টু, তার মানে পাস্ট টেন্সের ঘটনা। পাস্ট টেন্স মানে কি? এখানে ইজ হবে নাকি ওয়াজ হবে? তো হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য রোড হি স অ্যান ওল্ড ম্যান। দেখো তো এখানে পার্থক্যটা কি? এখানেও ক্রসিং আছে, এখানেও ক্রসিং আছে, শুধু এখানে সাবজেক্ট থাকার কারণে একটা অ্যামিজার বা অজয়ের একটা অক্সিলারি নিতে হয়, এই হচ্ছে বিষয়। তো হোয়াইলের পরে যদি ডিরেক্ট ভার্ব আসে তার সাথে ডিরেক্টলি আইএনজি দিতে হয়। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, আই, উই, হি, শি, ইট, দে, দেম, দেয়ার কোনো সাবজেক্ট আসে, তখন তারপরে অ্যামিজার বা অজয়ের প্লাস ভার্বের সাথে আইএনজি দিতে হয়। ক্লিয়ার? এই হি এর কারণে কিন্তু এই ওয়াজ আসছে, হি নাই। এখন মনে করো এখানে হিটা নাই, তাহলে এই ওয়াজও নাই, এই হোয়াইল ক্রসিং। মনে করো এখানে হিটা মুছে ফেলছি, তাহলে ওয়াজও মুছে যাবে। আবার এইখানে আমি একটা সাবজেক্ট আনলাম শি, তো যদি শি আসে তখন আবার অক্সিলারিও আসবে, শি ওয়াজ। আবার এই শি মুছে দিলাম, এই অক্সিলারিও মুছে যাবে। তো হোয়াইলের পর ডিরেক্ট ভার্ব আসছে, ডিরেক্ট আইএনজি, একটা সাবজেক্ট আসলে অ্যামিজার বা অজয়ের প্লাস আইএনজি, এই হচ্ছে রুল। প্র্যাকটিস দেখো। তো হোয়াইল ক্রস দ্য রোড, এখানে কি হবে? হোয়াইল ক্রসিং দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান। আই সামটাইমস গেট বোর্ড, আমি গট হবে এখানে, আমি বোর হয়ে যাচ্ছি। হোয়াইল আই ওয়াচ টিভি ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, পাস্ট টেন্সের ঘটনা, তাই না? ইয়েস্টারডে মানে গতকাল, পাস্টের ঘটনা। তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো তো? এখানে এই বি নাম্বারটা তোমরা অ্যান্সার করো তো দেখি, এখানে অ্যান্সার কি হবে? বলো এই বি নাম্বারের অ্যানসারটা কি হবে, আমাকে একটু বলো তো সবাই। এই বি এর অ্যানসারটা কি হবে? বি, এখানে ইয়েস্টারড আছে, তাহলে আই ওয়াজ ওয়াচিং, এক্স্যাক্টলি অ্যামিজার না ওয়াজার হবে, আই ওয়াজ ওয়াচিং টিভি। হয় আই ওয়াজ ওয়াচিং টিভি, গতকালকে টিভি দেখার সময় আমি প্রায় বোর হয়ে যাইতেছিলাম, কারণ টিভিতে আজকাল খালি অ্যাড দেখায়। ওকে, ক্লাসে যারা লাইক দাও না, একটা লাইক বাটনটাতে ক্লিক করে ফেলো। So I sometimes got bored while I was watching TV yesterday. So এই হচ্ছে রুলটা, while এর পর ডাইরেক্ট ভার্ব আসলে ডাইরেক্ট আইএনজি, সাবজেক্ট আসলে am is are বা was এর পরে আইএনজি। ওকে, এরপরে আজকের আমাদের লাস্ট রুল, এবং এখনই আমরা চলে যাব প্র্যাকটিসে। আজকে এটা আমাদের 10টা রুল আমরা দেখলাম, এর মধ্যে এই বি রুল, এই যে আমরা রুলস গুলো পড়লাম, এগুলো কিন্তু খুবই ছোট রুল, এক লাইনের রুল, বি ভার্বের রুল। এরপরে এই যে এখন একটা দেখাবো আরেকটা, এটা এক লাইনের রুল। রাইট ফর্ম ভার্বস করতে গিয়া তোমরা প্রায় এরকম নট প্লাস ভার্ব পাবা। এই যে দেখো, বিকজ অফ বিং লেজি, অলসর কারণে হি ড্যাশ নট গেট এ গুড গ্রেড, সে ভালো গ্রেড পায় নাই। তো এখানে নট প্লাস ভার্ব আছে, শুধু গেট থাকে,
শুধু ফলো থাকে, কিন্তু এখানে আমরা কি দেখি নট গেট আছে, নট ফলো আছে, এইগুলো তোমরা পাওয়া রাইট ফর্ম ভার্বসে। তখন কি করবা? তো মনে রাখবা এটা হচ্ছে সবচেয়ে সহজ উত্তর। এই ধরনের নট পাইলে আর ভার্ব পাইলে এদের কোনো পরিবর্তন হবে না, এই নট গেটই থেকে যাবে। এই নট ফলো উত্তরে বসে যাবে, শুধু এই নটের সাথে একটা ডু অথবা ডাজ অথবা ডিড নিতে হবে। প্রেজেন্টে হলে ডু অথবা ডাজ, পাস্টে হলে ডিড। এই ভার্ব গেট কোনোদিন গট হবে না, গেট কোনোদিন গেটিংও হবে না, কোনোদিন গেটও হবে না, গেটিংও হবে না। এই নট গেটই অ্যান্সার, শুধু ডু নিয়ে বা ডাজ নিয়ে বা ডিড নিয়ে ওদেরকে বসাতে হবে। তারপরে হি ডাস নট ফলো, এই ফলো কোনোদিন ফলোয়েড হবে না, ফলো কোনোদিন ফলোইংও হবে না, নট ফলোই থেকে যাবে। শুধু একটা এদের সাথে প্রেজেন্ট হলে ডু অথবা ডাজ, পাস্ট হলে ডিড নিতে হয়। তো ডু কখন, যখন, আর ডাজ কখন? ডাজ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস নিতে হয়, তখন ডাজ। আর সাবজেক্ট যদি থার্ড পারসন না হয়ে ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তখন ডু, অথবা থার্ড পারসন হইলেও যদি প্লুরাল হয় তখনও ডু। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হইলে ডাজ, এছাড়া ডু বসবে প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট মানে কি? ডিড। পাস্ট মানে কি? ডিড। ক্লিয়ার? পাস্ট মানে ডিড, আর প্রেজেন্ট মানে ডু বা ডাজ। থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, আদারওয়াইজ ডু। তো বিকজ অফ ইংরেজি অলস হওয়ার কারণে সে ভালো গ্রেড পায় নাই, এটা তো অতীতের কথা, তার রেজাল্ট দিয়ে দিছে। তো হি ডিড নট গেট, হি ডিড নট গেট এ গুড গ্রেড, হি ডিড নট গেট এ গুড গ্রেড। এখন আরেকভাবে বলতে পারো ডিড নট ডিডেন্ট দিতে পারো, এই যে ডিড নট ডিডেন্ট গেট, তো তুমি যেটাই দাও একই কথা, যে লাও সেই কদু, রান্না করলে একই মধু। তো বিকজ অফ ইংরেজি, তো এই নট গেটই রয়ে গেছে, শুধু এখানে আমরা কি ডিড নিয়েছি। সেম ভাবে হি ডাস নট রুটিন ইন, মানে ফলো রুটিন ইন হিজ লাইফ, সে তার জীবনে রুটিন ফলো করে না, এন্ড ইট ইজ ভেরি ডিজাস্ট্রাস, আর ব্যাপারটা খুবই বিপজ্জনক, খুবই খারাপ জিনিস রুটিন ফলো না করা। তো হি ডাস নট ফলো, তোমাদের রোজা রমাদানের মধ্যে পড়ার রুটিন দিব কালকে। হি ডাস নট ফলো রুটিন, তো সে তার জীবনে রুটিন অনুসরণ করে না, প্রেজেন্ট টেন্সের ঘটনা মানে করে না, এবং এটা খুব খারাপ, সমালোচনা করতেছে। তো ডু ডাজ ডিড, এখানে কি হবে? ডাজ। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হি ডাজ নট ফলো। এখন ফলোইড কোনো কিছু না, জাস্ট এই নট ফলোই, শুধু ডু ডাজ অথবা ডিড এর মধ্যে এখানে কি আসবে? ডাজ। তো প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ, পাস্ট টেন্সে ডিড, এরপরে নট প্লাস ভার্ব হুবহু বসে যাবে। ক্লাসটা শেয়ার হয়ে যাক, বন্ধুদেরকে সর্বোচ্চ শেয়ার মেনশন হয়ে যায়। দা বিদ্রোহী হ্যামলেট লিখেছে এইচএসসি 72 কেউ আসো? এইচএসসি 72 কে মিলন বলছে রেডি থাকতে, মিলন বলছে তোমরা যারা এইচএসসি 72 আছো রেডি হও, তোমাদেরকে দিবে, বুঝছো? ওকে, সো ক্লিয়ার এটা? তো নট প্লাস ভার্ব। ওকে, এখন আমরা চলে যাব প্র্যাকটিসে। তো প্র্যাকটিসে যাওয়ার আগে আমরা যা পড়েছি একবার তোমাদেরকে সামারি করে দেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, প্লুরাল হলে এস বা এস হবে না। ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হচ্ছে। ওকে, এরপরে সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে সরাসরি আইএনজি দিতে হয়। তারপরে লেস্টের পরে সাবজেক্ট থাকে শুড বা মাইট নিয়ে ভিয়ন দিতে হয়, শুড বা মাইট প্লাস ভার্বের ভিয়ন। সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, শুধুমাত্র টু এর পরে ভিয়ন দিতে হয়। তারপরে আমরা শিখেছি উইথ এ ভি টু, লুক ফর টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিবেটেড টু, ডে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, এদের পরে ভার্ব আসবে এবং তার সাথে সরাসরি আইএনজি। এরপরে ইট ইজ টাইম, হাই টাইমের পরে সাবজেক্ট দিলে ভি টু, টু দিলে ভি ওয়ান। এরপরে কি অতীত নির্দেশক শব্দ থাকলে অতীত কালকে বোঝাবে এবং ভার্বের ভি টু অ্যান্সার হবে। তারপরে আমরা শিখেছি ব্র্যাকেটে বি থাকলে সেই বি আজীবন চেঞ্জ হয়ে এম, ইজ, আর অথবা অজ, ওয়্যার। তারপরে শিখেছি হোয়াইল এর পর ডাইরেক্ট ভার্ব আসলে ডাইরেক্ট আইএনজি, সাবজেক্ট আসলে এম, ইজ, আর বা অজ, ওয়্যার দিয়ে তারপরে আইএনজি। আর লাস্টেরটা শিখেছি আমরা ব্র্যাকেটে নট প্লাস ভার্ব থাকলে সেখানে একটা ডু, ডাজ অথবা ডিড নিয়ে অ্যান্সার করতে হয়। এখন আসেন আমরা চলে যাব প্র্যাকটিসে। আগামীকালও কিন্তু ক্লাস আছে, আগামীকালও কিন্তু ক্লাস আছে, ঠিক আছে? দেখো আমরা একটা প্র্যাকটিস করি। এইচএসসি 2019 এর ক সেট আছে, তারপরে এই যে এই কোশ্চেনটা দুইটা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড 2022 এ আসছে, তারপরে কুমিল্লা বোর্ড 2016 তে এসেছে। এইটা আমরা করে ফেলতে পারি, আসো। দেখো, প্যারেন্টস ড্যাশ দ্য ব্লেসিংস অফ গড টু আস, পিতামাতা হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ। পিতামাতা কি? সৃষ্টিকর্তার আশীর্বাদ। ব্র্যাকেটে কি আছে? বি আছে। এটা অ্যানসার করতে সবাই, এটা অ্যানসারটা করে ফেলো এভরিওয়ান, সবাই 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 দ্রুত করো তো, এটা অ্যানসারটা করো তো সবাই। কিভাবে অ্যানসার করবা? দেখো আমি হেল্প করব,
প্যারেন্টস ড্যাশ দ্য ব্লেসিংস অফ গড টু আস, পিতামাতা হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ। একটা কথা বলছিলাম, রাইট ফর্ম ভার্বস করতে গিয়ে সবার আগে আমরা খেয়াল করব ঘটনা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। এইটা যে বুঝতে পারবা তার অর্ধেক অ্যান্সার অটোমেটিক সলভ। তো এই যে পিতামাতা হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ, এখন এইটা আগের আমাদের পিতামাতা সৃষ্টিকর্তার আশীর্বাদ ছিল, এখনেরও ভবিষ্যতের। বাবা মা বলতেই আশীর্বাদ। সূর্য আগেও পূর্ব দিকে উঠতে, আজকেও পূর্ব দিকেই উঠছে, কালকেও পূর্ব দিকেই উঠবে। তো যা চিরন্তন তা প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে সেটা মাথায় রেখে অ্যান্সার করো। তাহলে প্যারেন্টস আর, এম ইজ আর এর মধ্যে কি বি আছে, বি থাকলে সেটা কি হয়, বি থাকলে সেটা এম ইজ আর এর মধ্যে পড়ে। সো প্যারেন্টস আর, পাস্টে থাকলে আমরা অজয় দিতাম। আমার আগে উত্তর করা চাই, তোমরা আমার আগে অ্যান্সার করবে, আমার আগে। লাবিবা সাফকাত আমি উত্তর চেক করব, সঠিক উত্তর। লামিয়া খন্দকার সঠিক উত্তর, শোয়েব হোসেন সঠিক উত্তর, রিয়াজ সঠিক উত্তর, অনিন্দিতা সঠিক উত্তর, ইশাপু সঠিক উত্তর, জোবাইর আহমেদ সঠিক উত্তর। প্যারেন্টস আর দ্য ব্লেসিংস অফ গড টু আস। তো হোয়েন এ চাইল্ড ড্যাশ, যখন একটা শিশুর জন্মগ্রহণ হয়, তো এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা। তো এই বিআর মানে জন্মগ্রহণ করা, এই বিআর এর ভি টু কি জানো? বিআর মানে জন্মগ্রহণ করা। এই বিআর এর ভি টু হচ্ছে বোর, আর বিআর এর ভি থ্রি হচ্ছে বর্ন। বিআর বোর বর্ন। তো একটা শিশু জন্মে না, তাকে জন্ম দেয়া হয়। কালকের ক্লাসে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস এর মোস্ট ইন্টারেস্টিং পার্ট অ্যাক্টিভ প্যাসিভ শেখাবো। তুমি কোটি টাকা দিলেও এই ক্লাস তুমি কোথাও পাবা না আমার পেইড ব্যাচ ছাড়া। কালকে তোমাদের জীবনে বাংলাদেশে 100টা স্টুডেন্টের মধ্যে 99% স্টুডেন্ট অ্যাক্টিভ প্যাসিভ চিনেই না, যে প্যাসিভ কখন হয় এই তারা জানে না। কালকের ক্লাসে রাইট ফর্ম ভার্বস এর মধ্যে তোমাদেরকে সেই অ্যাক্টিভ প্যাসিভ পড়াবো। তুমি জানো না এটা তোমার জন্য কতটা গেম চেঞ্জিং, লাইফ চেঞ্জিং একটা ব্যাপার। কালকের ক্লাস কেউ মিস দিবা না। তো বিয়ার দুর্বল, এখন একটা শিশু জন্মে না, তাকে জন্ম দেয়া হয়। বাবা মা যদি না চায় কোনো শিশু পৃথিবীতে জন্মাইতে পারে না। তো এটা প্যাসিভ। প্যাসিভ মানে টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব নিতে হয় আর মূল ভার্বের V3 দিতে হয়। প্যাসিভ মানে মূল ভার্বের V3 আর টেন্স অফ পারসন অনুযায়ী কি নিতে হয়, অক্সিলারি ভার্ব। তো একটা শিশু, কয়টা শিশু? একটা, এটা সিঙ্গুলার। তো প্যাসিভ কালকে শেখাবো, আজকে এখন প্যাসিভে গেলে রাত বাজবে একটা। তো হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, ইজ বর্ন এটা প্যাসিভ। শিশু কোনোদিন জন্মে না, শিশুকে জন্ম দেয়া হয়। শিশু কোনোদিন নিজে নিজে জন্ম না, বাবা মারা তাকে জন্ম দেয়, এটা প্যাসিভ। প্যাসিভ মানে টেন্স অফ পারসন অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের V3 বর্ন। বিআর বোর বর্ন। সো এই বিআর বোর বর্ন, বিআর মানে জন্মগ্রহণ করে, V2 বোর V3 বর্ন। তো যখন একটা শিশু জন্মগ্রহণ করে, দেয়ার জয়েস, এইখানে খেয়াল করো, জয় নাকি জয়েস, সিঙ্গুলার না প্লুরাল? জয় নাকি জয়েস? প্লুরাল। প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হয় না, যা আছে তাই। তো যখন একটা শিশু জন্মগ্রহণ করে, ঘটনা প্রেজেন্ট টেন্সে, দেয়ার জয়েস, প্লুরাল হলে এস বাই এস হবে না। তাদের আনন্দ, নো বাউন্ডস, তাদের আনন্দের কোনো সীমা থাকে না, তাদের আনন্দের কোনো সীমা থাকে না। দে বিগিন টু, তারা শুরু করে। টু একটা কি? প্রিপজিশন। টু একটা কি? প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে কি দিতে হয় বলো তো? এখানে অ্যানসার করো তো, দে বিগিন টু। তোমরা অনেকে অ্যানসার করে দিছো, আমি যেটা বলি সেটা অ্যানসার করো, তোমরা একবার সব আগেরটা অ্যানসার করে দিও না। আমি যেভাবে বলে দেবো তোমরা বলো, এই ডি নাম্বারটা শুট করো, ডি এর অ্যানসার বলো, ডি। দে বিগিন টু, টু একটা প্রিপজিশন। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, কিন্তু টু এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। সবাই অ্যানসার করছে বি নাম্বারটা, দে বিগিন টু। তো টু একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে স্টার্ট। তো দে বিগিন টু স্টার্ট। স্টার্টের পরে সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব আসছে থিংক। তাহলে পরপর কয়টা ভার্ব হলো দেখো তো? স্টার্টের পরে সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব এসেছে থিংক। তাহলে পরপর কয়টা ভার্ব হলো? স্টার্ট একটা ভার্ব, থিংক একটা ভার্ব, কয়টা? দুটো। তাহলে সেকেন্ড ভার্বের সাথে কি হবে? এই ই নাম্বারের অ্যানসার করো তো, উল্টা পাল্টা অ্যানসার করো না। বলো কি দিবা? they begin to start think, start একটা verb, think আরেকটা verb, দুইটা verb পাশাপাশি হলে সেকেন্ড ভার্বের সাথে কি হয়? ing। তাহলে thinking, they begin to start thinking। thinking এর পরে কি আছে? of আছে। thinking এর পরে কি আছে? of একটা কি? প্রিপজিশন। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়? সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে অফ একটা প্রিপজিশন, অফ এর পরে শূন্যস্থানে আছে নার্স, তাহলে নার্সটা কি হয়ে যাবে? নার্সিং। কি হয়ে যাবে?
নার্সিং। এখন দেখো তাহলে দে বিগিন টু স্টার্ট, স্টার্টের পরে একটা ভার্ব আসছে থিংক, তাহলে তার সাথে আইএনজি, কারণ পরপর দুইটা ভার্ব আসছে। থিংকিং, এখন অফ আছে, থিংকিং এর পরে আছে অফ, অফ একটা প্রিপজিশন, এই অফ এর পরে একটা ভার্ব আসছে নার্স, তাহলে তার সাথে কি হবে আইএনজি, নার্সিং এন্ড। এখন এই এন্ড এ যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা রুলস একটু দেখাইতে চাই, জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। দেখো ইংরেজিতে সবসময় মনে রাখবা এন্ড অর বাট এদের আগে পরে আজীবন সেম হয়। কি হয়? এন্ড অর বাট এদের আগে পরে আজীবন সেম হয়। এন্ড এর আগে যদি ভার্বের সাথে আইএনজি হয়, এন্ড এর পরেও আইএনজি হবে। এন্ড অর বাট এদের আগে যদি ভিওন হয়, পরেও ভিওন হবে। এদের আগে যদি ভি2 হয়, পরেও ভি2 হবে। দেখো এন্ড অর বাটের ব্যাপারটা একটু তোমাদেরকে আমি বুঝাই। এন্ড অর বাট, সো এই এন্ড অর বাট এর রুল হচ্ছে এর আগে যদি ভি1 থাকে, এর পরেও ভি1 হবে। এর আগে যদি ভি2 থাকে, এর পরেও ভি2 থাকবে, ভি2 দিতে হবে। এর আগে ভি3 থাকলে এর পরেও ভি3 হবে। এর আগে যদি আইএনজি থাকে, এর পরেও আইএনজি হবে। আজীবন এই এন্ড অর বাটের এই তিনটা কনজাংশনের একই রুল। এর আগে ভি1 থাকলে এর পরেও ভি1, আগে ভি2 পরে ভি2, আগে আইএনজি থাকলে এদের পরেও আইএনজি হবে, সেম টু সেম। সো এন্ড অর বাট এদের আগে পরে সব সময় সেম হয়। রুলসটা আমি আগামীকাল পড়াবো, জাস্ট এক নজরে তোমাদেরকে একটু দেখাই দিলাম জিনিসটা। সো এখন আমরা এখানটাতে যাব, তার আগে দেখো তো আমরা পড়তেছিলাম এই জায়গাখানে যে দে বিগিন টু, তো টু এর পরে আমরা দিয়েছিলাম এখানে স্টার্ট। হ্যাঁ, দে বিগিন টু স্টার্ট থিংকিং, স্টার্টের পরে আরেকটা ভার্ব ছিল থিংক, থিংকিং অফ, অফ এর পরে কি নার্সিং। এখন নার্সিং এর পরে এখানে এন্ড আছে, কি আছে এন্ড, তো এন্ড এর আগে পরে সেম হয়। এন্ড এর আগে পরে কি হয় ভাইয়া? এন্ড এর আগে পরে সেম হয়। তো এন্ড এর আগে পরে যদি আমরা সেম দেই, তাহলে এন্ড এর আগে আমরা দিয়েছি নার্সিং, তাহলে এন্ড এর পরেও কি হবে? এন্ড এর পরেও হবে নার্সিং। এন্ড এর আগে যদি আমরা নার্সিং দেই, এন্ড এর পরে কি হবে? এন্ড এর পরেও হবে নার্সিং, পরে কি হবে? পরেও নার্সিংই হবে। সো এই জিনিসটা একটু যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে আছে ব্রিং, তো ব্রিংটা কি হয়ে যাবে? ব্রিংইং। ব্রিংটা কি হয়ে যাবে? এখানে যে শূন্যস্থানটা ছিল সেখানে হয়ে যাবে ব্রিংইং। ব্রিংইং, ক্লিয়ার? সো নার্সিং এন্ড ব্রিংইং আপ আস টিল দা অ্যাডাল্টহুড। তো বাবা মা, এন্ড এর আগে যদি আমরা নার্সের সাথে আইএনজি দিই নার্সিং, এন্ড এর পরেও ব্রিং এর সাথে আইএনজি হবে কি ব্রিংইং, কারণ এখানে এন্ড আছে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কারণ এখানে এন্ড আছে। সো কি পাইলাম আমরা এই সেন্টেন্সে? দে বিগিন টু, টু একটা প্রিপজিশন, তাই স্টার্ট ভার্বের বেস ফর্ম। স্টার্টের পর সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব আছে থিংক, তাহলে থিংক এর সাথে আইএনজি, পরপর দুইটা ভার্ব আছে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি। অফ, অফ একটা প্রিপজিশন, এরপরে ভার্ব আসছে নার্স, তাহলে তার সাথে কি হচ্ছে? নার্সিং। এবার এন্ড এর আগে যদি নার্সের সাথে আইএনজি হয়, এন্ড এর পরেও যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি। ব্রিং কি হয়ে গেল? ব্রিংইং আপ দেয়ার চাইল্ড। তো তারা কখনো, দে যখন বাচ্চা জন্মায়, দে বিগিন টু স্টার্ট থিংকিং, তারা চিন্তা করা শুরু করে অফ নার্সিং এন্ড ব্রিংইং আপ দেয়ার চাইল্ড, তাদের সন্তানদেরকে কিভাবে নার্সিং শেখা দেওয়া যায় এবং কিভাবে বড় করা যায়। তো চিলড্রেন বাচ্চারা, রিমেইন সেফ, তো চিলড্রেন আর চাইল্ড এর মধ্যে পার্থক্য বুঝো। চিলড্রেন শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল, এটা কি বুঝো তোমরা? দেখো তোমাদেরকে বলি, চাইল্ড শব্দটা সিঙ্গুলার, কিন্তু চিলড্রেন শব্দটা প্লুরাল। চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল। পারসন শব্দটা সিঙ্গুলার, পিপল প্লুরাল। পারসন সিঙ্গুলার, পিপল প্লুরাল। চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল। ম্যান সিঙ্গুলার, মেন প্লুরাল। উইমেন, দেখো উইমেন সিঙ্গুলার, উইমেন প্লুরাল, এম ই এন, এখানে হচ্ছে এ এন আর ওইখানে হচ্ছে ই এন। ক্লিয়ার? সো চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল। পারসন সিঙ্গুলার, পিপল প্লুরাল। তো এখন এখানে দেখো, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? এই জায়গায় দেখো তো সবাই। সো চিলড্রেন, তো চিলড্রেন কি সিঙ্গুলার নাকি চিলড্রেন প্লুরাল? চিলড্রেন প্লুরাল। তো প্লুরাল যদি হয় কি হয়? যদি প্লুরাল হয় তখন ভার্বের সাথে এসবেস হয় না, যা আছে তাই থাকে, রিমেইন। তো চিলড্রেন
প্লুরাল আছে, প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হবে না, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ, তাই না? তো চিলড্রেন রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স দেয়ার বার্থ। তো জন্মের পর থেকেই চিলড্রেনরা, বাচ্চারা তাদের বাবা মায়ের কাছে, তাদের বাবা মায়ের কাস্টডিতে একবারে রিমেইন মানে থাকা, সেফ থাকে, রিমেইন সেফ। তো প্যারেন্টস নেভার মাইন্ড, পিতামাতা কখনোই কিছু মনে করে না, মাইন্ড করে না। ড্যাশ টেক পেইনস, তো মাইন্ড একটা ভার্ব, শেষ না হয়ে সেন্টেন্স আরেকটা ভার্ব আসছে টেক, তাহলে পর পর দুইটা ভার্ব। একটা প্যারেন্টস, পিতামাতারা কিছুই কখনোই মাইন্ড করে না, টেক পেইন ফর দা আপব্রিঙ্গিং, তাদের সন্তানদের বড় করতে গিয়ে কখনো কষ্টে তারা কিছু মনে করে না, কষ্টকে কষ্ট মনে করে না। তো মাইন্ড একটা ভার্ব, টেক আরেকটা ভার্ব, পর পর দুইটা ভার্ব আসছে, তখন সেকেন্ড ভার্বের সাথে কি আইএনজি, টেকিং পেইনস ফর দা আপব্রিঙ্গিং অফ দা অফস্প্রিং। তো অফস্প্রিং মানে সন্তান সন্ততিকে, আপব্রিঙ্গিং বড় করতে গিয়ে তারা কখনো কোনো পেইনকে কষ্ট মনে করে না। তো উই ড্যাশ অফেন্ড আওয়ার প্যারেন্টস, তাই আমাদের পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত নাকি কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না? তো এইটার কোনো রুলস নাই, এইটা হচ্ছে সেন্টেন্সের মিনিং অনুসারে, অর্থ অনুসারে আমাদের অ্যান্সার করতে হবে। তো বাবা মা আমাদের জন্য আশীর্বাদ, বাবা মা সন্তান জন্ম নিলে তাদের আনন্দের কোনো সীমা থাকে না, তারা আমাদের বড় করে, তারা আমাদের লালন পালন করে, নিরাপদ রাখে, আমাদের জন্য কষ্টকে কষ্ট মনে করে না। তাই আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। অফেন্ড মানে বিরুদ্ধচারণ করা, বাবা মার চেয়ে বেশি বোঝা, উল্টা বোঝা, অমান্য করা, তাই আমাদের কখনোই বিরুদ্ধচারণ করা উচিত না। তো এখন তুমি যদি এখানে দাও যে শুড নট অফেন্ড, তোমার উত্তর কারেক্ট, যে উই শুড মানে উচিত, তো উই শুড নট অফেন্ড আওয়ার প্যারেন্টস, কখনো পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। আবার এটাও দিতে পারো, উই শুড নেভার অফেন্ড, উই শুড, নো বা নট বা নেভার একই, উই শুড নেভার অফেন্ড। এখন শুড একটা মোডাল, মোডালের পরে ভার্বের বেস ফর্ম, অফেন্ড অফেন্ডই থেকে যাবে। তো শুড একটা মোডাল, মোডালের পর ভার্ব বেস ফর্ম, তো উই শুড নট অফেন্ড আওয়ার প্যারেন্টস অথবা উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। এখন এইটা কোনো রুলস না, এগুলা প্র্যাকটিস করতে করতে অর্থের সাথে মানে তোমাদের মিল রেখে অ্যান্সার করতে হবে। এই জন্য রাইট ফর্ম ভার্বসে প্রচুর প্র্যাকটিস ড্রাইভেন টপিক, এটা ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার উত্তর, যেটা আমরা এতক্ষণ ধরে সলভ করলাম। ক্লিয়ার ব্যাপারটা? সো দেখো এটা কে কে বুঝছো? সো এখানে কয়টা রুলস অ্যাপ্লাই করছে আসো আমরা একটু দেখি। এখানে সাদরা এই কোশ্চেনটা দুইবার আসছে। তো এখানে প্যারেন্টস আর, পিতামাতা হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ আর, এখানে হচ্ছে বি দিছে একটা, এরপরেরটা এটা ছিল প্যাসিভ ইজ বর্ন, দুইটা রুল। এটা ছিল নো নো বাউন্ডস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লুরাল হইলে ভার্বের সাথে এস বাই এস হয় না, তো নো নই থেকে যাবে, তিনটা রুল। এরপরেরটা টু প্রিপজিশন, চারটা রুল। এরপরেরটা অফ ও প্রিপজিশন, একই, চারটাই রুল আছে, শুধু দুইবার আসছে, এখানে প্রিপজিশন টু দিছে, এখানে প্রিপজিশন অফ দিছে। আচ্ছা, এরপরে এই যে ভার্বের সাথে আইএনজি, থিংকিং একটা দিছে, তারপরে আসো এই যে এন্ড এর আগে পরে সেম এন্ড এর রুল একটা, পাঁচটা। এরপরে এই সেই সিঙ্গুলার প্লুরাল, চিলড্রেন প্লুরাল গুলো ভার্বের সাথে এস বেস হয় নাই, ওই একই রুল পাঁচটাই রইছে। মাইন্ড পরপর দুইটা ভার্ব আসছে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি, ওই একই আছে। স্টার্টের পরে থিংকিং, স্টার্ট একটা ভার্ব ছিল, থিংকিং আর একটা ভার্ব ছিল, দুইটা ভার্ব আছে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি, একই রুল রইছে। সো পাঁচটা, এই পাঁচটা রুল থেকে টোটাল এই যে কোশ্চেনের মধ্যে মাত্র পাঁচটা রুল দিছে, এর মধ্যে দুইটা রুল দুইবার দুইবার দিছে। যেমন হচ্ছে এই অফ একটা প্রিপজিশন এটা দিছে, আবার টু একটা প্রিপজিশন এটা দিছে দুইবার। তারপরে সিঙ্গুলার প্লুরাল দুইবার দিছে, জয়েস প্লুরাল, এই কারণে এরপরে এস বাই এস হয় নাই। জয়েস প্লুরাল বলে নো নই থেকে গেছে, সেম ভাবে চিলড্রেন প্লুরাল বলে এই রিমেইন রিমেইনই থেকে গেছে, এইখান থেকে আসছে দুইটা, মানে সিঙ্গুলার প্লুরাল থেকে দুইটা আসছে। আবার এই স্টার্ট একটা ভার্ব, থিংক আরেকটা ভার্ব, পরপর দুইটা ভার্ব, তাই থিংকিং এর সাথে আইএনজি, সেম মাইন্ড একটা ভার্ব আর টেক আরেকটা ভার্ব, দুইটা ভার্ব, দুইটা ভার্ব থেকে একই জিনিস, এই থিংকিং আর টেকিং এই একই রুলস থেকে আসছে। তিনটা রুল থেকে ছয়টা আসছে, তিনটা রুল থেকে দুইটা করে ছয়টা আসছে, তিনটা রুলই দুই জায়গা করে। তারপরে এখানে আসছে প্যারেন্টস এর বেজ একটা, আর হচ্ছে যে আরেকটা আসছে এন্ড এর রুল, এন্ড এর রুল। তো তিনটা আর দুইটা রুল, পাঁচটা রুল। তো পাঁচটা রুল থেকেই তোমাদের 10টা শূন্যস্থান এখানে স্যাররা দিয়েছে, পাঁচটা রুল থেকে 10টা শূন্যস্থান। তোমরা কি বুঝছো আমার কথা না বুঝো নাই?
কখনোই রাইট ফর্ম অফ ভার্বসে 5টা দিছে এখানে রুল, এর মধ্যে 3টা রুল রিপিট হয়েছে। সব সময় স্যাররা কোনোদিন, তোমাদেরকে আমি আবারও বলি, কোনোদিন 10টা শূন্য স্থানে 10টা রুলস দেয় না, কোনোদিন 10টা শূন্য স্থানে 10টা রুলস দেয় না, সর্বোচ্চ 5 থেকে 6টা। এর মধ্যে 2টা বা 3টা রুল ডাবল ডাবল হবে, 2টা অথবা 3টা রুল ডাবল দিবে, তারপরে কখনো 5টা 6টার উপরে স্যাররা রুলসে যায় না। এরকম আমি সব অ্যানালিসিস করে দেখাবো তোমাদেরকে। আচ্ছা, আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করেছো ব্রিলিয়ান্ট। আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হচ্ছে কয় তারিখ? 28শে মার্চ যাবে। তাহলে 28 তারিখের পরে 1 মার্চ থেকে সবাই রবিবার, 1 মার্চ পরে রবিবার থেকে এই ব্যাচে তোমরা A to Z কোর্স প্ল্যানটা অবশ্যই কমেন্ট বক্স থেকে, ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিবা। কোর্স প্ল্যানটা অবশ্যই তোমরা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিবা। এই ব্যাচে তোমার A to Z 200 মার্কসের একদম শূন্য থেকে কমপ্লিট প্রিপারেশন পাবো, পূর্ণাঙ্গ প্রস্তুতি, অসংখ্য বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, তারপরে টেস্ট পেপার সলভ থাকতেছে এই ব্যাচে। অ্যাডমিশন ইংলিশ পাচ্ছ, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র 5 দিন ক্লাস, রাত 9টা ঈদের পরে। আর পরীক্ষার আগ পর্যন্ত, এইচএসসি পরীক্ষা জুনের 14 তারিখে, সেই পর্যন্ত ক্লাস চলবে টানা। ক্লাসের পরে ইনশাল্লাহ ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। এই দুটো নম্বরে কল করে আজই যুক্ত হতে পারো। তোমাদেরকে টপিক গুলো বলি, দেখো টেক্সট বুকের সমস্ত প্যাসেজ তোমরা কমপ্লিট করতে পারো এই ব্যাচে। টেক্সট বুকের অল প্যাসেজ, সমস্ত প্যাসেজ শূন্য থেকে। এরপরে এমসিকিউ লেখার নিয়ম, ওপেন এন্ডেড কোশ্চেন, শুধু তোমাদেরকে আমি শর্টকাটটা শেখাই দেবো। শর্টকাট, ওই শর্টকাটটা তুমি ফলো করবা, 5টা কোশ্চেনে 10 মার্কস, তুমি 10-এ 10ই পাবা, একদম 10 আউট অফ 10। এই ওপেন এন্ডেড কোশ্চেন, যেটাকে তোমরা শর্ট কোশ্চেন বলো, এটার কিন্তু টেকনিক আছে, টেকনিক শেখাই দেবো, ইজিলি তুমি 10 আউট অফ 10 পাবা। ফ্লো চার্টের প্রথমে নিয়ম শেখাবো, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, এরপর তোমাদের টেক্সট বুকের যে প্যাসেজ গুলো আছে এর মধ্যে থেকে 10টা মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজের ফ্লো চার্ট আমি রেডি করে উত্তর সহ দিয়ে দিব। ওই 10টা তুমি শুধু পড়ো, আর কিছু লাগবে না, ওর মধ্যে থেকে তুমি 100% কমন পেয়ে যাবা। যেমন দেখো, এই যে আমার যে বইটা ফার্স্ট পেপার বই, এইখানে তুমি 10টা ফ্লো চার্ট দেওয়া আছে বাংলা অনুবাদ সহ। দেখো এইভাবে আমি ফ্লো চার্ট প্যাসেজ থেকে রেডিও করে দিই, এর মধ্যে থেকে এই 10টা আছে হুবহু তোমরা কমন পেয়ে যাবা। এই যে 10টা আছে না এই বইয়ে, ফার্স্ট পেপার বইয়ে, এর মধ্যে থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। আমি এরকম বাংলা অনুবাদ সহ সব দিয়ে দিই, প্রত্যেকটা ফ্লোচার্ট রেডি করে বাংলা অনুবাদ সহ দিয়ে দিই, এর মধ্যে থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এভরিওয়ান গাইস, বুঝছো? প্রত্যেকটা এভাবে আমি বাংলা অনুবাদ সহ দিয়ে দিই তোমাদেরকে। সো পড়াশোনা কঠিন না, যদি গুছাই করো পড়াশোনা কঠিন। সামারিও সেম, প্রথমে নিয়ম শেখাবো, এরপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, এরপর 10টা প্যাসেজের, তোমাদের এই টেক্সট বুকের 10টা প্যাসেজের সামারি আমি বাংলা অনুবাদ সহ দিয়ে দেবো। আমার এই ফার্স্ট পেপার বইও তোমরা পাবা, ফার্স্ট পেপার বইও তোমরা পাবা। মোস্ট ইম্পর্টেন্ট 10টা সামারি বাংলা অনুবাদ সহ, এই যে দেখো, এই যে হচ্ছে সামারি, এই যে তার বাংলা অনুবাদ, মোস্ট ইম্পর্টেন্ট এগুলা, ঠিক আছে? এর বাংলা অনুবাদ সহ এখানে দেওয়া আছে। এই 10টা তোমরা পড়বা, 100 ইনশাআল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা এভরিওয়ান। ওকে, সো এরপরে দেখো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, গ্রাফ চার্ট, পাই চার্ট সহ সবকিছু দেখো, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, থিম রাইটিং। তারপরে দেখো এই গ্রাফ চার্ট, পাই চার্ট এগুলো বাংলাদেশের বেস্ট ক্লাস পাবা, রিঅ্যারেঞ্জ এগুলো বেস্ট ক্লাস পাবা বাংলাদেশের, ভাই তোমার বড় লাগবে না। আমি 8 বছর ধরে ইংলিশ পড়াই এবং উই আর দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। সো প্রত্যেকটা টপিক গুছানো, প্রত্যেকটা টপিক একদম বেস্ট হইতে সামারাইজ করা, গোছানো, A to Z সব লেকচার শিট তোমরা পেয়ে যাবা। থিম রাইটিং মাত্র 7টা কবিতা দিব তোমাদের, 7টা কবিতার থিম আমি তো নিয়ম তো শেখাবোই, নিয়ম শেখানো, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, এরপরে 7টা কবিতার থিম বাংলা অনুবাদ সহ আমি রেডি করে দিব। এই কবিতার থিম, এই 50টা থিম লিখতে হয় মাত্র 50 ওয়ার্ডে, মাত্র 50 ওয়ার্ডসে। আমি তোমাদেরকে লিখে ওটা অনুবাদ করে দেবো, পরীক্ষা হলে শুধু ওইটাই লিখে দিয়ে আসবা, ফুল মার্কস থিমে। ওকে, এরপরে আসো, থিম তোমাদের বইতে আছেই 10-11টা, তো এর বেশি লাগে না। এরপর আসো সেকেন্ড পেপার, সেকেন্ড পেপারে বেসিক পাবা, লাস্ট বার, এটা আমাদের লাস্ট ব্যাচ। এরপরে 26 নিয়ে আমাদের আর কোনো ব্যাচ আসবে না, অ্যাডমিশন ব্যাচ আসবে আর কি, এরপরে এইচএসসির পরে গিয়ে। এবার গ্রামার, আর্টিকেল, প্রিপজিশন, স্পেশাল কেস, কমপ্লিশনস, রাইট ফর্ম ভার্ব সব একদম বেসিক থেকে 0 to অ্যাডভান্স পাবা। ট্রান্সফার অফ সেন্টেন্স, ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টর সহ A to Z, সিনোনিম, পাংচুয়েশন, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, কম্পোজিশন এগুলো লেখার নিয়ম, ফ্রি হ্যান্ড রাইটিং সহ টেস্ট পেপার সলভ 12 A to Z সবকিছু পাবা। তো কোর্স প্ল্যানটা অবশ্যই তোমরা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিবা। সেই সাথে আমি একটু বলে দেই, সব ক্লাস বেসিক টু অ্যাডভান্স, সমস্ত লেকচার শিট পাওয়া, বিগত বছরের প্রশ্ন সমাধান, এক্সাম, ডাউট সলভিং ক্লাস, স্মার্ট বোর্ডে ক্লাস হবে, ফ্রি হ্যান্ড রাইটিং পাবা, সাথে টেস্ট পেপার এবং অ্যাডমিশনের প্রস্তুতি, সাথে থাকছে টেস্ট পেপার এবং অ্যাডমিশনের প্রস্তুতি। ইনশাআল্লাহ ক্লাসের পড়া
ক্লাসেই প্রতিদিন মুখস্থ হয়ে যাবে। সপ্তাহে 5 দিন ক্লাস হবে, পুরা ধামাকা ইংলিশ, পুরা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাবে পুরো A to Z। ক্লিয়ার? সো যারা এখনো যুক্ত হন নাই এই দুটো নম্বরে কল করে আজই যুক্ত হতে পারো। আর আজকে আমি তোমাদেরকে বলি, আমার 3টা বই যারা অর্ডার করতে চাও, বইও এই সেম নাম্বারে কল করলেই হবে, বুঝছো? বই অর্ডার করতে চাও অথবা যদি যেটাই চাও তোমরা, কোর্সে ভর্তি হওয়া, বই অর্ডার করে এই দুটো নাম্বারে কল করলেই হয়ে যাবে। কোর্স ফি 1550 টাকা মাত্র। তো যারা যুক্ত হন এই ব্যাচে যুক্ত হয়ে যাও। আর বই এক একটা 300 টাকা করে, বই একটা 300 টাকা, তুমি যে কয়টা নাও, বুঝছো? বই হচ্ছে পার কপি 300 টাকা করে, এক এক কপি 300 টাকা, তোমরা যেটা নাও। ওকে, সো আজকের পুরস্কার বিজয়ীদের নাম আগামীকাল সকালবেলা পেজে ঘোষণা করা হবে। আর গতকালকের পুরস্কার বিজয়ী ছিল কারা আমি একটু বলে দেই। গতকালকে পুরস্কার জিতেছে সামির চৌধুরী, নাইম ইসলাম এবং আয়াত আক্তার রুবি। তো আজকের পুরস্কারও অনেকে পাবে, ঠিক আছে? আজকের পুরস্কারও কে কে পাবে সেটা তোমরা কালকে সকালবেলা এই যে পেজে লাইভ ক্লাস দেখছো, এমডি পাবেল চৌধুরী পেজে, এই পেজটা চেক করলেই তোমরা পেয়ে যাবা। আগামীকাল সকালবেলা এই পেজটা চেক করলে তোমরা পেয়ে যাবা। কেমন? ক্লিয়ার সবাই? ওকে, যারা যুক্ত হন এই দুটো নম্বরে কল দিয়ে যুক্ত হয়ে যাও। আর রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস 2 আগামীকাল, রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস 2 আগামীকাল। আর তোমরা অবশ্যই কোর্স প্ল্যানটা ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে পেয়ে যাবে। আসফিয়া জান্নাত লিখেছে, অনেক শেয়ার করেছি ভাইয়া, ইনবক্সে নক দিছি, চেক করবেন প্লিজ। ওকে, শাহরিয়া আলমিন ইপিথা জয়েন করেছে। শাহরিয়া ইপিথা কেমন আছো আপু? তানিয়া ইসলাম, কি অবস্থা ভাই? আপনার বইয়ে কি কি আছে? সব তোমার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের 200 মার্কসের প্রস্তুতি, এগুলা ক্লাস 6-7 এর বইয়ের মতো এত সহজ করে লেখা, একদম সহজ করে লেখা, ইজি ল্যাঙ্গুয়েজে 6-7 এর বই পড়তেছে এরকম মনে হবে তোমার কাছে, এত সহজ। রবিউল সানি, ওকে, আব্দুর রব, বেস্ট টিচার পাবেল ভাই ফর দ্য ওয়ার্ল্ড। আব্দুর রব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, টেক লটস অফ লাভ। মোহাম্মদ লিমন, ডেলিভারি চার্জ কত বইয়ের? 3টা বই ডেলিভারি 50 টাকা, 3টা 50 টাকা, বুঝছো? জোনায়েদ ফরাজি আছে, মোহাম্মদ জোনায়েদ আছে, ওকে, মারিয়া সুলতানা অনেককে মেনশন দিয়েছে, এস নাহিদ, মোজাম্মল। ওকে, তো কালকে 3 জনের নাম ঘোষণা হয়ে যাবে সকালবেলা। সম্রাট তালুকদার লিখেছে, অনেক শেয়ার করলাম আজকে, থ্যাংক ইউ। ওকে, আসফিয়া জিন্নাত, লিমন, সবার সাথে দেখা হচ্ছে কালকে, ঠিক আছে? নুসরাত জান লিখেছে 26-এর শর্ট সিলেবাস না, 26-এর ফুল সিলেবাস। আর এখন শিক্ষামন্ত্রী মিলন শর্ট সিলেবাসের নাম নিলে মারবে। ওকে, দ্য ক্লাস ওয়াজ ফ্যান্টাস্টিক, থ্যাঙ্কস ভাই। নীল আকাশ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাদের ক্লাসের কিছু রিভিউ দিও, বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে আমাকে আমার কিছু রিভিউ দিও, আমার ক্লাস তোমার কাছে কেমন লাগে, কতটুকু উপকৃত হয়েছে। মার্জানা আক্তার লিমা, থ্যাংক ইউ। ওকে, অনেক অনেক ভালো লাগলো ক্লাসটা স্যার। কালকে এটা রাইট ফ্রম ভার্বসের সেকেন্ড ক্লাস, কালকে রাইট ফ্রম ভার্বসের সেকেন্ড ক্লাস। আই লাভ ইউ অল, দেখা হচ্ছে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।